ওকে, খেয়াল করে দেখেন তাহলে আমরা আগে ক্লাসে কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট ব্যাকটেরিয়ার এবং ইনফেকশাস এজেন্টগুলোর নামগুলো দেখছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা সেল ওয়ালের কম্পোজিশন পড়বো, মাইক্রো স্ট্রাকচার, ম্যাক্রো স্ট্রাকচার, গ্রাম পজিটিভে কি পাবো, গ্রাম নেগেটিভে কি পাবো, এতটুকু পর্যন্ত পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন তাহলে আমরা এখানে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি দেখতেছেন সবাই, যে এখানে সেল ওয়ালের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিম্পল একটা ছোট একটা স্ট্রাকচার। ওকে, আমরা একটু স্ট্রাকচারটা দিকে তাকাই। আচ্ছা, খেয়াল করে দেখেন যে এই যে আমার দেখা যাচ্ছে এটা এটা কি, এটা সিম্পল হচ্ছে আমাদের সেল মেমব্রেন। ওকে, আমাদের প্রত্যেকটা যত রকমের স্ট্রাকচার থাকবে, সেটা প্লেন্ট হোক অথবা আমাদের এনিমেল সোর্স হোক অথবা ইনফেকশাস এজেন্ট হোক, সবার কি থাকবে, মাস্ট বি একটা কি থাকবে, আমাদের সেল মেমব্রেন থাকবে। সো ইট ইজ আ সেল মেমব্রেন, এটা সবার জন্যই প্রেজেন্ট, সবার জন্যই প্রযোজ্য সেল মেমব্রেনটা। ওকে, খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন যে এই যে সেল মেমব্রেনটা আছে তার বাইরে কতগুলো স্ট্রাকচার দেখা যাচ্ছে, এবং এটাও দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার আরেকটা স্ট্রাকচারের সঙ্গে কানেক্টেড করা, ইন্টার কানেক্টেড স্ট্রাকচার। দেখেছেন, খেয়াল করেছেন? আচ্ছা, এখন যে একটু ভালোভাবে করি আমরা যদি তাকাই, আমরা দেখব যে এই স্ট্রাকচারটা খুব বেশি টাইট না। খুব বেশি টাইট না কেন? আমি যদি সেল মেমব্রেনটার দিকে তাকাই, দেখেন সেল মেমব্রেনটা একেবারে ইন্টিগ্রেটেড, একেবারে ফিক্সড আপ। তাহলে কোনো কিছু যদি এখানে ক্রস করতে চায়, সে কিন্তু ইজিলি ক্রস করতে পারবে না। আমরা এটাও জানি যে একটা সেল মেমব্রেনকে কিন্তু সবকিছু ক্রস করতে পারে না। ওকে, একটা সেল মেমব্রেনকে কিন্তু সবকিছু ক্রস করতে, দাঁড়া আমি সাইলেন্ট করে দিই, নাহলে আওয়াজ করতে থাকবে, কন্টেস্ট টেক্সট আসবে। আচ্ছা, তাহলে একটা সেল মেমব্রেনকে কিন্তু সবাই ক্রস করতে পারে না, বিকজ আমরা জানি যেটা একটা ব্যারিয়ার। সেল মেমব্রেন ইজ আ ওয়ান টাইপ অফ ব্যারিয়ার। তাহলে আমার সেল মেমব্রেনকে কিন্তু ইজিলি সবকিছু ক্রস করতে পারতেছে না, শুধুমাত্র যারা ছোট এবং যারা লিপিড সলিবল সাবস্টেন্স তারা শুধুমাত্র ক্রস করতে পারতেছে। আচ্ছা, কিন্তু আমি যদি এই স্ট্রাকচারটার দিকে তাকাই একটু ভালোভাবে, আমরা খেয়াল করে দেখব যে স্ট্রাকচারটা সেল মেমব্রেনের মতো এতটা ইন্টিগ্রেটেড না, এতটা কি ফিক্সড আপ না, এবং বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারটার মধ্য দিয়ে যে কোনো কিছু ইজিলি ক্রস করতে পারে। তাহলে আমরা এটা এখন একটা জিনিস বুঝেই পারতেছি যে এই যে সেল ওয়ালটা আছে এটা কিন্তু আমাদের জন্য ব্যারিয়ার হিসেবে কাজ করে না। দেখছেন, এই সেল ওয়ালটা আমাদের জন্য ব্যারিয়ার হিসেবে কাজ করে না, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা যখন বলবো যে সেল ওয়ালের ফাংশন কি, সেল ওয়াল উদ্ভিদের জন্য প্রোটেকশন দেয়, ইটস ট্রু। উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ যে স্ট্রাকচার তৈরি করে সেল ওয়ালে, সেটা তাকে প্রোটেকশন দেয়। বাট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা কিন্তু অ্যাজ আ প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে না। আমরা আগে ক্লাসে পড়েছিলাম কি হিসেবে কাজ করে, অ্যাজ আ প্রিভেন্ট করে। কি প্রিভেন্ট করে? অসমোটিক ওয়ার্স্ট, এই জিনিসটাকে সে প্রিভেন্ট করে। তাহলে সে আসলে মূলত কোনো রকমের কি করে না, আমাদেরকে প্রোটেকশন বা কোনো একটা ব্যাকটেরিয়াকে সে প্রোটেকশন দেয় না, বা কোনো কিছুকে ব্যাকটেরিয়ার সাবস্টেন্সের মধ্যে ঢুকতে বা বের হইতে সে কি বাধা দেয় না। যে কোনো কিছু ইজিলি কি করতে পারে, এই সেল ওয়ালের ব্যারিয়ারটাকে বা সেল ওয়ালের যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলোকে ইজিলি সে ক্রস করতে পারতেছে। এই জন্য আমার এটাকে কোনো প্রোটেকশন দিচ্ছে না, বা এটা আমাকে কোনো ব্যারিয়ার ফাংশন কাজ করতেছে না। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেছি, এটা না বোঝার কিছু না, একদম সিম্পল একটা বিষয়। এখন একটু খেয়াল করে দেখি আমরা যে এই যে সেল ওয়ালটা আছে এটা কি দিয়ে তৈরি। প্রত্যেকটা জিনিসেরই কিছু কম্পোজিশন থাকে, তাহলে অবশ্যই এরও একটা কম্পোজিশন আছে। এখন আমাকে তাহলে বুঝতে হবে যে এর কম্পোজিশনটা কি, আসলে কি দিয়ে তৈরি হয় এই সেল ওয়ালটা। আচ্ছা, এটা খেয়াল করে দেখি। আমি ক্লাসের শেষে টাইম দিব, ঠিক আছে? 10 মিনিট টাইম দিব, তখন কোশ্চেন করিয়েন। নামাজের সময় 10 মিনিট টাইম দিব, নামাজ পড়ে আসবে, ঠিক আছে? সবাই উজু করে আসে আমি জানি, কারণ সবাই এখন নামাজ পড়ে আসছেন। ওকে, তো টেনশন করার কিছু নেই, আপনারা শুধু ক্লাস করেন। নামাজের টাইম হলে আমি নিজে নামাজ পড়বো, তখন আপনাদের টাইম দিব। ওকে, সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন এই যে আমার সেল ওয়ালটা আছে এটা কি দিয়ে তৈরি। এখন আমি যদি সেল ওয়ালটাকে জাস্ট সিম্পলি বলি, হোয়াট ইজ দ্য সেল ওয়াল? ইট ইজ আ পেপটাইডোগ্লাইকেন স্ট্রাকচার। তাহলে এই ওয়ার্ডটাকে আমি ভাঙি, পেপটাইডো ওয়ার্ডটা আসছে পেপটাইড থেকে, আর গ্লাইকেন ওয়ার্ডটা আসছে গ্লাইকেন থেকে। তারপরে এটা সবাই জানি যে গ্লাইকেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিমার। কিসের পলিমার? যে সিম্পল সিম্পল কি আমার গ্লুকোজ বা বিভিন্ন ধরনের মনোমার যারা আছে তাদের পলিমার। হ্যাঁ, তাহলে আমার গ্লাইকেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট পলিমার, এবং পেপটাইড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড পলিমার। তাহলে আমার এই যে সেল ওয়াল আছে তার কম্পোজিশনটা কি দিয়ে তৈরি? পেপটাইড দিয়ে তৈরি প্লাস গ্লাইকেন দিয়ে তৈরি। তার অর্থ এখানে কি কি আছে? এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা প্রোটিন পাচ্ছি, এই জায়গায় আমরা প্রোটিন পাচ্ছি, তার সঙ্গে আমরা কি পাচ্ছি? তার সঙ্গে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। তাহলে আমরা দুইটাই পাচ্ছি, প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, আমরা দুইটাই কিন্তু পাচ্ছি। কোথায়? সেল ওয়ালের মধ্যে। এখন খেয়াল করে দেখেন, আমি যদি কোশ্চেন করি, বলেন তো এখানে কয়টা পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে বা কয়টা পেপটাইডোগ্লাইকেন আছে? অনেক বলবেন ভাই এখানে 100টা, কেবল 200টা, কেউ 300টা, কেউ 1,00,000টা। আনসার হচ্ছে না, একটা। একটা কেন? বিকজ ইট ইজ আ পলিমার।
পুরাটা মিলে একটা স্ট্রাকচার, পুরাটা মিলে একটা স্ট্রাকচার, একটা ব্যাকটেরিয়ার একটাই সেল ওয়াল থাকে, অর্থাৎ তার পুরা সেল ওয়ালটা একটা সিঙ্গেল পলিমার কি অণু হিসেবে কাজ করে। তাহলে পুরা যে সেল ওয়ালটা আমরা দেখতেছি পুরাটা আসলে একটা একটা অণু, কিন্তু এটা বৃহৎ অণু, পলিমার, ঠিক না? ইট ইজ এ পলিমার। তাহলে কিসের পলিমার? তাহলে আমরা আগে বলেছি অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের সুগারের পলিমার। এবং এই পলিমারটাকে আমরা একসঙ্গে কি বলতেছি? পেপটাইডোগ্লাইকেন, অর্থাৎ পেপটাইড মলিকুল থাকবে তার সঙ্গে গ্লাইকেন মলিকুল থাকবে, দুটোকে একসঙ্গে যোগ করে বলতেছি পেপটাইডোগ্লাইকেন। তাহলে আমরা কি বলতেছি? গ্লাইকেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ সুগার ব্যাকবোন, ব্যাকবোন মানে হচ্ছে কঙ্কাল, আর পেপটাইড হচ্ছে আমরা কি বলেছি? অ্যামাইনো অ্যাসিডের শর্ট চেইন। তাহলে আমার এখানে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড শর্ট চেইন থাকবে, আর হচ্ছে কতগুলো সুগার ব্যাকবোন থাকবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে কোনটা সুগার ব্যাকবোন আর কোনটা পেপটাইড শর্ট চেইন। দেখে যাচ্ছে যে এই যে আমার এই যে দাগগুলা, এগুলো হচ্ছে আমার সুগার ব্যাকবোন বা গ্লাইকেন, এগুলো হচ্ছে আমার সুগার ব্যাকবোন বা গ্লাইকেন। এবং আমি যদি এটাকে বড় করি, বা এখন যেহেতু বড় করা সম্ভব হচ্ছে না, আমি তাহলে কি দেখবো? খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে বড় করি, বড় করা সম্ভব, সমস্যা নাই। এই যে আমরা যদি এটাকে বড় করি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করে দেখি আমরা। দেখেন কি পাচ্ছি আমরা? আমরা যদি এটাকে বড় করি তাহলে আমরা পাচ্ছি যে এখানে কিছু মাঝে মাঝে এটা করে দাও। আচ্ছা, বড় করে কি পাচ্ছি দেখেন, এই যে জিনিসটাকে খেয়াল করে দেখেন, এইটাকে আমরা লাল কালারের যে জিনিসটা সেটা হচ্ছে আমার পেপটাইড, সেটাই হচ্ছে আমার পেপটাইড। ওকে, এবং খেয়াল করে দেখেন এরকম দুইটা লাল জিনিসের মাঝখানে একটা ক্রস লিঙ্কিং আছে, এটাকে আমরা বলি ক্রস লিঙ্কিং। হ্যাঁ, তাহলে আমরা কি বলে কি বলেছিলাম যে এটা পুরাটা একটা অণু। কেমনে? ধরেন একটা ফার্স্টে কি আছে, আমরা একটা এখানে একটা ধরেন ব্যাকবোন আছে, এরকম আরেকটা ব্যাকবোন আছে, এরকম আরেকটা ব্যাকবোন আছে। হ্যাঁ, ধরেন এই ব্যাকবোনের মধ্যে কি আছে? আমার কতগুলা পেপটাইড শর্ট চেইন আছে। কি আছে? আমার কতগুলা পেপটাইড শর্ট চেইন। এবং খেয়াল করে দেখেন এখন জিনিসটা হচ্ছে এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। এখন এদের মধ্যে যদি আমি ইন্টার কানেকশন না করি, হ্যাঁ দিয়ে যাও সমস্যা নাই, যাও। হ্যাঁ, আমি যদি এদের মধ্যে ইন্টার কানেকশন না দিই তাহলে কি এরা একটা অণু হিসেবে বলা যাবে? বলা যাবে না, তা কিন্তু মাল্টিপল অণু হয়ে যাবে। তাহলে আমি যদি একটা অণু বলতেছি তার অর্থ হচ্ছে এদের মধ্যে ইন্টার কানেকশন আছে। কিভাবে? এই দুইটা শর্ট চেইন, এগুলো কি পেপটাইড চেইন, এগুলো কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কয়টা থাকে? ইউজুয়ালি 4টা থেকে 5টা অ্যামাইনো অ্যাসিড মিলে এই এক একটা পেপটাইড শর্ট চেইন তৈরি করে। তাহলে এই দুইটা পেপটাইড শর্ট চেইন কি করে? ইন্টার কানেক্টেড থাকে। কি থাকে? ইন্টার কানেক্টেড। তাহলে দেখেন এখন কিন্তু আমি কি বলতে পারবো যে এটা কিন্তু কয়টা? 3টা না, বরং আমি বলতে পারবো এটা এখন একটা হয়ে গেছে। ঠিক না? খেয়াল করে দেখেছেন, পুরো একটা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা বলতেছি যে এই যে আমার সেল ওয়ালটা আছে, সেল ওয়ালটার মধ্যে কয়টা পেপটাইডোগ্লাইকেন আছে? একটা। বিকজ প্রত্যেকটা অণু একটা একটার সঙ্গে ইন্টার কানেক্টেড হয়ে বিশাল বড় আকৃতির একটা পলিমার ফর্মেশন করেছে। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সিম্পল পাচ্ছি একটা পেপটাইড, আমরা পাচ্ছি গ্লাইকেন ব্যাকবোন বা সুগার ব্যাকবোন, যেটা আমরা গ্লাইকেন বলতেছি। এবং এই গ্লাইকেন ব্যাকবোনগুলোর সঙ্গে কি আছে? কি যুক্ত করা? আমার কতগুলা পেপটাইড শর্ট চেইন যুক্ত করা। এবং এই দুইটা পেপটাইড শর্ট চেইন কি করে? একটা আরেকটার সঙ্গে ক্রস লিঙ্কিং করে, এবং সবগুলো এভাবে ক্রস লিঙ্কিং করতে 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 কি করে? বৃহৎ আকৃতির একটা সেল ওয়াল ফর্মেশন করে। ওকে, এবং পুরাটাই একটা নির্দিষ্ট সিঙ্গেল অণু হিসেবে কাজ করে। ওকে, এবং আমি আগে বলেছি ইট ইজ এ পোরাস স্ট্রাকচার, বিকজ আমরা দেখতেই পারতেছি যে এখানে প্রচুর পরিমাণ গ্যাপ আছে, যে গ্যাপগুলো দিয়ে যে কোনো কিছু ইজিলি এখানে ঢুকতে পারে অথবা কোনো কিছু বের হয়ে যেতে পারে ইজি। ওকে, সো নট মেজর পারমিয়াবল ব্যারিয়ার হিসেবে কাজ করে না, এটা মেজর পারমিয়াবল ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াট ইজ ফাংশন? আমি আগে বলেছিলাম কি করে? অসমোটিক বাস্টটাকে প্রিভেন্ট করে। ওকে, হোয়াট ইজ অসমোটিক বাস্ট? আমরা আগে ক্লাসে পুরোপুরি এগুলো ডিটেইলসে বুঝছি। তো একটু বোঝা ট্রাই করি অসমোটিক বাস্টটা জিনিসটা কি, একটু বোঝেন ঠান্ডা মাথায়, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম যে আমাদের বেবি ব্যাকটেরিয়া, ছোট ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলোর সেল ওয়াল থাকে না। তার অর্থ হচ্ছে প্রথম যখন একটা ব্যাকটেরিয়া ডিভিশন করে এবং একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া ফর্মেশন হয়, তখন নতুন তৈরিকৃত ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি বেবি ব্যাকটেরিয়া বা নিউলি ফর্মড ব্যাকটেরিয়া। আরেক ভাষায় বলে ডটার সেল, এটা যা ইচ্ছা বলে, সমস্যা নেই। এই নতুন নিউলি ফর্মড ডটার যে ব্যাকটেরিয়াগুলো আছে বা নিউলি ফর্ম বেবি যে ব্যাকটেরিয়াগুলো আছে, এদের কোনো সেল ওয়াল থাকে না। আপনি কোশ্চেন করতে পারেন ভাই সেল ওয়াল কেন থাকে না? বিকজ সেল ওয়াল একটা স্ট্রাকচার, এটা কিন্তু ও আকাশ থেকে উৎপন্ন করবে না, ওকে ফর্মেশন করে নিতে হবে। তো যে মাত্র জন্মগ্রহণ করছে সে কিভাবে ফর্মেশন করবে? তাকে তো টাইম দিতে হবে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? এগুলোকে ফর্ম করে নিবে। এখন কোশ্চেন হচ্ছে এগুলো কি বাইরে থেকে আসে? না, এগুলো সব সেলের ভিতর থেকে আসে। বিকজ আমাদের সেলের মধ্যে কি আছে?
বিভিন্ন মেশিনারি আছে, ওই মেশিনারিগুলো দিয়ে সে কি করে এই স্ট্রাকচারগুলোকে ফর্মেশন করে, এবং ফর্মেশন করার পর কি করে সেলের ভিতর থেকে সেলের বাইরে দিকে ফ্লিপ করে। আমরা একটু দেখাবো যে কিভাবে ফ্লিপ করে, ঠিক আছে? তাহলে সবকিছু তৈরি হয় কোথায় আসলে? আলটিমেটলি সবকিছু তৈরি হয় সেলের ভিতরে, এখানে। দেন কি হয়, তৈরি করার পরে এগুলাকে কোথায় পাঠানো হয়? সেলের বাইরে। ওকে, বিকজ আমার এটা সেলের বাইরে নিতে হবে, সেল ওয়াল তো সেলের ভিতরে থাকবে না, কোথায় থাকবে? সেলের বাইরে। তাহলে তৈরি হবে কোথায়? সেলের ভিতরে, কিন্তু কই চলে যাবে? সেলের বাইরে। সিম্পল বিষয়টা, ঠিক আছে? তাহলে আমার বেবি ব্যাকটেরিয়া যে মাত্র নিউলি ফর্মড, যে এখনো বড় হওয়ার সুযোগই পায় নাই, তার কিন্তু সেল ওয়াল থাকবে না, বিকজ তাকে টাইম দিতে হবে, সে আস্তে আস্তে করে এগুলো ফর্মেশন করবে, তারপর এগুলোকে বাইরে নিবে। প্রথমে একটা লেয়ার থাকবে, অল্প লেয়ার থাকবে, তারপর আস্তে আস্তে করে লেয়ার বাড়তে বাড়তে এগুলো ঠিক হবে। মানে সেল ওয়ালটা আগে ছিল ছোট থিন, দেন আস্তে আস্তে কি হবে? ঠিক স্ট্রাকচারে ফর্মেশন হবে, ঠিক না? আচ্ছা, তাহলে একটা বেবি ব্যাকটেরিয়ার কোনো সেল ওয়াল থাকে না। এবং আমরা যদি বেবি ব্যাকটেরিয়ার কি দেখি, সাইটোপ্লাজম দেখি, দেখবো তার সাইটোপ্লাজম হচ্ছে আইসোসমোটিক। আইসোসমোটিক মানে কি? যে প্লাজমার সঙ্গে তার অসমোলারিটি যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি দেখবো যে বেবি ব্যাকটেরিয়ার অসমোলারিটি এবং প্লাজমার অসমোলারিটি ইকুয়াল। আর আমরা জানি যে দুইটা পদার্থের বা দুইটা মাধ্যমের অসমোলারিটি যদি সেম হয়, তাহলে কোনো ওয়াটারের আদান প্রদান হয় না। তাহলে বেবি ব্যাকটেরিয়া কোনো প্রকার ওয়াটার অ্যাবজর্পশন করে না। তাহলে যেহেতু সে ওয়াটার অ্যাবজর্পশন করেই না, তাহলে তার বার্স্ট হওয়ার কোনো চান্স নাই। এই জন্য বেবি ব্যাকটেরিয়ার সেল ওয়াল না থাকলেও তার অসমোটিক বার্স্টের কোনো সুযোগ নেই। ক্লিয়ার? ওকে, কি আমার গেল কই? ক্লাস আপনারা এত কম ক্লাস করলে কিন্তু আমি রেকর্ড রাখবো না। আমি আগেই বলেছি, স্টুডেন্ট ক্লাস না করলে আমি রেকর্ড রাখবো না। ক্লাস করতে হবে মিনিমাম 1100 স্টুডেন্টের মধ্যে 200 স্টুডেন্ট ক্লাস করবেন, 800 স্টুডেন্ট ক্লাস করবেন না, তাহলে হবে না। আমি আগে বলেছি ক্লাস করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি ক্লাস যদি করেন তাহলে আপনি পাবেন, না ক্লাস করলে নাই। তাহলে আমার সিম্পল বিষয়, আমার রেকর্ড রাখার কোনো প্রয়োজন নাই। একজন দুজন প্রবলেম হতে পারে, 50 জনের প্রবলেম হতে পারে, 100 জনের প্রবলেম হতে পারে, 800-900 জনের প্রবলেম হবে কি বিশ্বাসযোগ্য? ক্লাস না করলে আমার ক্লাস নেওয়ার আগ্রহ থাকে না, তো মেন কথা। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের কি হচ্ছে না, অসমোটিক বার্স্টের কোনো সুযোগ নেই। কার ক্ষেত্রে? বেবি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এখন আসেন অ্যাডাল্ট ব্যাকটেরিয়ার কথায় আসি আমরা। কার কথায় আসবো আমরা এখন? অ্যাডাল্ট ব্যাকটেরিয়ার কথায়। ওকে, এখন সিম্পল চিন্তা করে দেখেন, একটা অ্যাডাল্ট ব্যাকটেরিয়া যে আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, ওকে, তার সাইটোপ্লাজমকে যদি আমি তাকাই, আমি দেখব তার সাইটোপ্লাজম হিউম্যান প্লাজমার সাইটোপ্লাজমের সাপেক্ষে হাইপার অসমোটিক। তার অর্থ হচ্ছে যে এই অ্যাডাল্ট ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশন বেশি। কার তুলনায় বেশি? আমার প্লাজমার তুলনায় বেশি। ওকে, আচ্ছা, ভালো কথা, আমি বুঝে গেলাম এটা। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে প্রবলেমটা কি? হাইপারঅসমোটিক হলে প্রবলেম কি? আমরা বলেছি হ্যাঁ প্রবলেম আছে। কি প্রবলেম? বিকজ আমরা জানি যে দুইটা মাধ্যমের যদি অসমোলারিটি বা ঘনত্ব পার্থক্য থাকে, ডিফারেন্ট থাকে, তখন কি হয়? যে মাধ্যমের ঘনত্ব কম সেখান থেকে পানি বা ওয়াটার যে মাধ্যমের ঘনত্ব বেশি সেদিকে মুভ করা শুরু করে। সেটা কি করা শুরু করে? মুভ করা শুরু করে। তাহলে যদি সে মুভ করা শুরু করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আজকে 286 জন ক্লাস করছে, একদম রেকর্ড রাখবো না আজকে, এটা আপনাদের শাস্তি। যারা ক্লাস করতেছেন তারাই ক্লাস করবেন, যারা ক্লাস করতেছেন না তারা বাদ, আমার দরকার নেই এত চিন্তা করা। আচ্ছা, তাহলে যেটা বলেছিলাম যে তাহলে আমার কি হচ্ছে, আমার ওয়াটারটা আর কি হচ্ছে, আমার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে মুভ করবে। তাহলে কি হবে? আমার প্লাজমার মধ্যে প্রচুর ওয়াটার আছে, মানে প্লাজমা মানে তো ওয়াটার, ওয়ান কাইন্ড অফ ওয়াটার প্লাস প্রোটিন। এখান থেকে প্রচুর পরিমাণ ওয়াটার কি করবে? আমার ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকা শুরু করবে। এবং এটা চিন্তা করে দেখেন, ব্যাকটেরিয়ার মধ্যে যদি ওয়াটার ঢোকা শুরু করে, তখন ব্যাকটেরিয়া কি করা শুরু করবে? সোয়েল আপ করা শুরু করবে, ফুলা শুরু করবে, এবং সে ফুলতে থাকবে ফুলতে থাকবে ফুলতে থাকবে। কিন্তু কোনো কিছুই তো আর আপনার ইনফিনিটি না। তাহলে সে ফুলতে 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 একটা সময় কি হবে? ধুম করে বাস্ট হয়ে যাবে। বিকজ তার একটা লিমিটেশন আছে, তার একটা রিজিডিবিলিটি আছে, হ্যাঁ, তার রেজিস্ট্যান্সের একটা ক্ষমতা আছে, সে কতটুকু পর্যন্ত নিতে পারে। কিন্তু নিতে নিতে কি হবে? একটা সময় গিয়ে ধুম করে সে বাস্ট হয়ে যাবে। আর বাস্ট হওয়া মানে কি? সে ডিস্ট্রয় হয়ে যাবে, সে মারা যাবে। তাহলে সেক্ষেত্রে একটা অ্যাডাল্ট ব্যাকটেরিয়া কিন্তু এমনি এমনি মারা যাবে। বাট ওরা এত বোকা না, ওরা বলে ঠিক আছে
তাহলে আমি যেহেতু এমনি মারা যাব, তাহলে আমাকে প্রোটেক্ট করতে হবে নিজেকে নিজে। কিভাবে প্রোটেক্ট করব? তখন তারা কি করে, আস্তে আস্তে যত বড় হওয়া শুরু করে, যখন তারা চেক দেখে যে আমার অসমোলারিটি হাইপার অসমোলারিটির দিকে যাচ্ছে বা আমার ঘনত্ব বাড়া শুরু করছে, তখনই ওরা নতুন নতুন করে সেল ওয়ালের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো সিনথেসিস করা শুরু করে, এবং সেগুলোকে কি করে সিনথেসিস করে 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 সবগুলাকে আমার আলটিমেটলি সেলের বাইরে ফিল আপ করে দেয়, থ্রু আউট করে। ওকে, এবং একটা সময় কি কি হয়, আমার সেল ওয়াল ফরমেশন হয়, এবং এই সেল ওয়ালটা কি করে আমার ওয়াটার গুলাকে কি বলে রিপালশন করে, বিকর্ষণ করে, প্লাস ওয়াটার যদি ঢুকেও তবু সে সেল মেমব্রেনটাকে টাইট করে রাখে, বিকজ ইট ইজ আ সলিড বা রিজিড স্ট্রাকচার। তো সেল মেমব্রেন যখনই বাড়া ট্রাই করে সে ধরে রাখে, সে বলে না বাইরে বাড়া যাবে না, তুমি যেভাবে আসো সেভাবে থাকো। তাহলে ও কি করতেছে, আমার সেল ওয়ালটাকে বা সেল মেমব্রেনটাকে আর এক্সপ্যান্ড করতে দিচ্ছে না, প্লাস ওয়াটার গুলাকে আর সেলের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না, বিকজ আমার পেপটাইড ও গ্লাইকেন এটা হচ্ছে একটা ওয়াটার হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, মানে ওয়াটারকে রিপালশন করে, বিকর্ষণ করে, এই জন্য ওয়াটার এখানে ঢুকতে পারে না। এইভাবে কি করে একটা অ্যাডাল্ট ব্যাকটেরিয়া নিজেকে আপনার ওয়াটার থেকে প্রোটেক্ট করে, অসমোটিক বার্ডস থেকে প্রোটেক্ট করে বাই বা থ্রু সেল ওয়াল। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এখন একটু বুঝতে হবে, এটা একটু জটিল জিনিস, এটা যদি বুঝে যান তাহলে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসের অনেকগুলো কাহিনী ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর এটা দেখি আমরা বুঝা ট্রাই করি, এটা কি বুঝাচ্ছে দেখেন। একটা ড্রাগস যার নাম হচ্ছে পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন। হ্যাঁ, এই ড্রাগগুলা কি করে, এই ড্রাগগুলা কি করে, আচ্ছা এই ড্রাগগুলা কি করে সেটা বোঝার আগে আমরা একটু একটা জিনিস দেখতে পারি, আমরা একটু এটা দিকে দেখি, তারপর আমরা কি বলে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের কথা চিন্তা করবো। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন, আগে আমরা একটু মাইক্রোস্ট্রাকচার দেখে নিই, তারপর আমরা ড্রাগসের কথা বলবো, ঠিক আছে? আমি একটু আগে পিছিয়ে গেছি সম্ভবত। আচ্ছা, যা হোক, সমস্যা নেই, ব্যাপার না। খেয়াল করে দেখেন, এই যে আমি বলেছিলাম না যে আমাদের কি আছে, আমাদের হচ্ছে সেল ওয়ালের কম্পোনেন্ট আছে। ওকে, এবং সেল ওয়ালের কম্পোনেন্টে কি নাম দিয়েছিলাম আমরা? পেপটাইডো গ্লাইকেন। এবং গ্লাইকেনকে কি বলেছিলাম? একটা সুগার ব্যাকবোন। দেখেন এই যে এটা বোনের মতো, দেখছেন এই যে এটা স্ট্রাকচার দেখেন, এটা একটা বোন স্ট্রাকচার, এটা বোনসের মতো, খেয়াল করছেন যেটা এটা বোনসের মতো একটা বড় স্ট্রাকচার না এটা? সো দিস ইজ দা সুগার ব্যাকবোন। উপরে একটা কি আছে? সুগার ব্যাকবোন আছে, এবং দুইটা সুগার ব্যাকবোনকে কে অ্যাটাচ করছে? দেখেন এই যে আমার একটা জিনিস বের হয়ে আসছে, দেখছেন এটার নাম হচ্ছে পেপটাইড। আমি কি বলেছিলাম এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? তিনটা অথবা চারটা অথবা পাঁচটা, এই জন্য আমরা বলি টেট্রা স্ট্রাকচার অথবা পেন্টা স্ট্রাকচার, টেট্রামার অর পেন্টামার। ওকে, তাহলে আমার কি হচ্ছে, আমার পেপটাইড কতগুলো আছে, এইখানকার পেপটাইড এখানকার পেপটাইডের সঙ্গে কি করে? কানেকশন করে, কিসের মাধ্যমে? ক্রস লিঙ্কিং, বন্ডিং করে। কি বন্ড? পেপটাইডের যে বন্ডগুলো হয়, পেপটাইড বন্ড, ঠিক আছে, মানে অ্যামিনো অ্যাসিড যে বন্ডগুলো হয়, তাহলে বন্ডের মাধ্যমে কি করতেছে? আলটিমেটলি এই ব্যাকবোনটাকে এই ব্যাকবোনটার সঙ্গে কভার করতেছে, যুক্ত করে দিচ্ছে। এভাবেই তো কি হচ্ছে, আপনার অসংখ্য ব্যাকবোনগুলো একটা একটার সঙ্গে কি থাকে? ফিক্সড থাকে, যুক্ত থাকে। ওকে, সিম্পল বিষয়টা একদম। এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করে দেখেন, আমরা যদি একটু গ্লাইকেনটার দিকে তাকাই, মজার কথা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে আমি গ্লাইকেনগুলোকে দুইটা আলাদা কালার দিয়ে ইন্ডিকেট করেছি। যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে ভাইয়া এখানে সম্ভবত গ্লাইকেনের দুইটা স্ট্রাকচার আছে, ঠিক না? আচ্ছা, কি দেখি তো আমরা দুইটা স্ট্রাকচার কি কি আছে। এই যে ভাইয়া দেখেন আপনাদের জন্য এই জিনিসটাকে লাল কালার করেছি, এই বক্সটাকে, এবং এর পাশের যে বক্সটা আছে সেই বক্সটাকে ভাইয়া করেছি একটা নীল কালার বক্স। এবং আপনি খেয়াল করে দেখেন রেড কালারের যে বক্সটা আছে এই বক্সের মধ্যে লেখা NAM, নেম। নেম কথার অর্থ হচ্ছে N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। সো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর দ্য সুগার ব্যাকবোন। এবং পাশের যে কম্পোনেন্টে দেখা যাচ্ছে তার নাম লেখা আছে NAG, NAG, এবং NAG মিনিং আমি পাশে লিখে দিছি N অ্যাসিটাইল গ্লুকোসামিন। ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর দ্য সুগার ব্যাকবোন অর গ্লাইকেন। এবং মনে রাখতে হবে একটা ব্যাকবোন কিভাবে তাহলে ফর্মেশন হয়? রিপিটেড কম্বিনেশন অফ দ্য নেম এন্ড নেগ। তার অর্থ হচ্ছে আমি যদি একটা সুগার ব্যাকবোনকে কেটে আপনার সামনে দেখাই,
আপনি কি দেখবেন জানেন? ওই সুগার ব্যাকবোনটার মধ্যে দুইটা স্ট্রাকচার শুধু, ন্যাম আর নেক, কিন্তু কেমনে করে থাকবে? ন্যাম নেক, ন্যাম নেক, ন্যাম নেক, ন্যাম নেক। সো কি হচ্ছে, এটা একটা টুইন হিসেবে এরা বারবার রিপিট হচ্ছে। তাহলে বুঝছেন জিনিসটা? জিনিসটা হচ্ছে এমন যে আপনার একটা বাসা তৈরি করব, একটা দেওয়াল তৈরি করব, ওকে। এখন দেওয়ালটার কি দিয়ে তৈরি করি আমরা? ইট দিয়ে তৈরি করি। বাট আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমার দেওয়ালে ইট হবে দুই রকম, এক রকমের ইট দিয়ে আমি দেওয়াল বানাবো না, আমার বাসার দেওয়াল হইতে হবে দুই রকমের ইট দিয়ে। তো আমি কি নিলাম? আমি একটা রেড কালার ইট নিলাম, একটা ব্লু কালার ইট নিলাম। দেন আমি কি করলাম? প্রথমে একদম নিচ থেকে শুরু করলাম, প্রথমে রেড কালার বসালাম, তারপর ব্লু বসালাম, তারপর রেড বসালাম, তারপর ব্লু বসালাম। এভাবে করে কি করলাম? আমি পুরো একটা লেয়ার কমপ্লিট করলাম। তারপর আবার উপরে কি করলাম? রেড বসালাম, ব্লু বসালাম, রেড বসালাম, ব্লু বসালাম, রেড বসালাম, ব্লু। তাহলে পুরো দেওয়ালটা যখন ফর্মেশন হবে তখন আপনি কি পাবেন? অনেকগুলো লেয়ার পাবেন, এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি পাচ্ছেন? রেড ব্লু, রেড ব্লু, রেড ব্লু, রেড ব্লু। সো দিসটা হচ্ছে এমন যে আমি যদি এই পুরো সেল ওয়ালের স্ট্রাকচারকে একটা ওয়াল হিসেবে থিঙ্ক করি, ওকে, এবং প্রত্যেকটা ব্যাকবোনকে এক একটা লেয়ার হিসেবে থিঙ্ক করি, তাহলে প্রত্যেকটা লেয়ারের মধ্যে অনেকগুলো ব্লক আছে, ইটের ব্লক। এই ব্লকগুলোর একটা ব্লকের নাম নেম ব্লক, আর একটা ব্লকের নাম নেক ব্লক। এবং তাহলে ব্লকগুলো কিভাবে সাজানো থাকবে? নেম নেক, নেম নেক, নেম নেক, নেম নেক, এন্ড দেন থ্রু। ক্লিয়ার? সাউন্ড হচ্ছে বাইরে না? কথা কি শোনা যাচ্ছে? সাউন্ডের জন্য প্রবলেম হচ্ছে? আমার টোন অনেক হাই, প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে না? ওকে, শোনা গেলে হচ্ছে, কারণ বাইরে সম্ভবত একটু দাঁড়ান, আমি আর অফ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, সম্ভবত সাউন্ড একটু কমছে না হালকা। ওকে, তাহলে আমরা কি বলতেছিলাম? এভাবে করেই তৈরি হয়। এখন খেয়াল করে দেখেন, এই যে নেম ব্লকটা আছে, আমি যদি নিচের দিকে আঁকি, তাহলে এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে আমার নেগ, এটা কি নেগ, এটা কি নেগ। তাহলে আবার যদি আমি একটু রেড কালার দিয়ে আঁকি, এটা কি তাহলে? নেম। এটা কি? নেম। এটা কি? নেম। একটু যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছেন, সবাই বুদ্ধিমান আপনারা ইনশাআল্লাহ, জাস্ট বলতেছি আর কি। তাহলে একটু যদি খেয়াল করে দেখেন, আপনারা যারা একটু ভালো পর্যবেক্ষণ করতে পারেন তারা একটু খেয়াল করে দেখেন, এই যে পেপটাইড যে চেইনটা আছে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কার সঙ্গে কানেক্ট করা? ন্যামের সঙ্গে নাকি ন্যাগের সঙ্গে? খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই ন্যামের সঙ্গে কানেক্ট করা। দেখছেন? ন্যাম, এখানেও ন্যামের সঙ্গে, এখানে ন্যামের সঙ্গে, এখানে ন্যামের সঙ্গে, এখানেও কিন্তু ন্যামের সঙ্গে কানেক্ট করা। তার অর্থ হচ্ছে পেপটাইড চেইনটা বা পেপটাইড যে বন্ড থাকে বা পেপটাইডের যে স্ট্রাকচার থাকে সেটা অলওয়েজ কার সঙ্গে কানেক্টেড থাকবে? ন্যামের সঙ্গে। সেটা কখনো কার সঙ্গে কানেক্টেড থাকবে না? ন্যাগের সঙ্গে। এবং এবং কি হবে? এই দুইটা পেপটাইড, হ্যাঁ, উপরের পেপটাইড এবং নিচের পেপটাইড কি হবে? ইন্টার কানেক্টেড থাকবে কি দ্বারা? আমার ক্রস লিঙ্কিং দ্বারা। এভাবে করে কি হয়? আমার আলটিমেটলি কি ফরমেশন হয়? আমার এভাবে করে বিল্ডিং ব্লকগুলো কানেক্টেড হয়। ওকে, আচ্ছা, সিম্পল। এখন বিষয় হচ্ছে ভাইয়া যে সাউন্ডের বহুত ঝামেলা না? আচ্ছা, সমস্যা নেই। লেখা আছে তো, ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর ন্যাগ মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকাসামিন। দেখা যাচ্ছে না লেখা? লেখা কি দেখতে সমস্যা হচ্ছে? আমার তো লেখা দেখা যাচ্ছে, আমি দেখতেছি। কই, কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন একটু খেয়াল করে দেখেন, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই পেপটাইড চেইন আর এই পেপটাইড চেইন জাস্ট আমি রেখে দিলেই জয়েন হয়ে যাবে? কোনো কিছু কি পৃথিবীতে এমনি এমনি জয়েন হয়? কখনো হয় না। তাহলে জয়েন্টের জন্য কি লাগবে একটু থিঙ্ক করে বলেন তো? কিছু তো লাগবেই না? কোনো কিছু ছাড়া কি কোনো কিছু বন্ড করতে পারে? আমরা জানি বিভিন্ন ধরনের এনজাইম আছে যারা কি করে বিভিন্ন পদার্থের সঙ্গে আরেকটা পদার্থকে কানেক্টেড করে। যেমন আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আমি যদি ওয়াটারকে বিক্রিয়া করাই তাহলে কি কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে? তা কিন্তু না। এখানে একটা এনজাইমের প্রয়োজন আছে যার নাম কি? কার্বনিক এনহাইড্রেস এনজাইম, না? কার্বনিক এনহাইড্রেস এনজাইম, আমরা সিইএ বলি। অনেকগুলো টাইপ আছে, দরকার নেই। তাহলে কার্বনিক এনহাইড্রেস এনজাইম, তাহলে এই এনজাইমটা কি করে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ওয়াটারকে কানেক্টেড করে। কানেক্টেড করে কি ফর্মেশন করে? কার্বনিক অ্যাসিড ফর্মেশন করে। তাহলে আমাদের বিভিন্ন শরীরে, আমাদের শরীরে অসংখ্য কি আছে? বিভিন্ন ধরনের এনজাইম আছে। ওকে, এবং এই এনজাইমগুলো কি করে?
এই এনজাইমগুলো আমার বিভিন্ন বিক্রিয়া বিভিন্ন পদার্থগুলোকে ইন্টারকানেক্টেড করে যুক্ত করতে সাহায্য করে। তাহলে ঠিক একইভাবে এখানে একটা পেপটাইড চেইন আছে, এখানে একটা পেপটাইড চেইন আছে, এমনি এমনি কখনো দুইটা পেপটাইড চেইন ইন্টারকানেকশন করবে না। তাহলে কি লাগবে তার জন্য? এনজাইমের প্রয়োজন। তাহলে এখানেও একটা এনজাইম আছে বা এখানেও একটা প্রোটিন আছে। এই প্রোটিনটার নাম কি? এই প্রোটিনটার নাম কি কে বলতে পারবেন? এই প্রোটিনটার নাম হচ্ছে, বলেন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। প্রোটিনের নাম কি? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ওকে, ফোন দিয়ে দেখলে ঝামেলা হবে, ফোন তো ছোট স্ট্রাকচার না, ল্যাপটপ দিয়ে হলে ভালো হবে। আর অথবা ফোনটাকে আপনারা টিল করে ফেলবেন, মানে বাঁকা করে ফেলবেন। এটা তো এভাবে দেখবেন না, এভাবে দেখবেন, এভাবে দেখলে দেখা যাবে ফুল স্ক্রিন আসবে তাহলে। ওকে, নাহলে সমস্যা হবে। এই প্রোটিনটার কাজ বা এই এনজাইমটার কাজ হচ্ছে আপনার দুইটা পেপটাইডকে ইন্টারকানেক্টেড করা। তাহলে আমার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনটার কাজ কি? দুইটা পেপটাইডকে ইন্টারকানেক্টেড করা। তাহলে কারো যদি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কাজ করতে না পারে, তাহলে বলেন তো কি হবে? তাহলে কি হবে? আমরা বুঝে গেছি অলরেডি। তাহলে তার দুইটা পেপটাইড চেইন ইন্টারকানেক্টেড হবে না। আর এই চেইনগুলো যদি ইন্টারকানেক্টেড না হয়, তাহলে আপনি বলেন, আপনি দেওয়াল তৈরি করতে চাচ্ছেন, নিচের গুলাকে ইন্টারকানেক্টেড করছেন, উপরের লেয়ার তৈরি করতে চাচ্ছেন, দুইটা লেয়ারের মাঝখানে কি দেন? সিমেন্ট দেন। এখন আপনি যদি সিমেন্ট না দেন আর সিমেন্ট না দিয়ে শুধুমাত্র ইটগুলো বসে বসে যদি চলে যান, তাহলে কি হবে? যে বার থাকবে সে যখন আসি ধাক্কা দিবে, এটা কি হবে? টিকে থাকবে নাকি ভেঙে পড়বে? ভেঙে পড়বে, সে বেটা নিজেও মরবে, ঠিক না? বিষয়টা হচ্ছে এমন। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সিমেন্ট দিতে হবে। ঠিক একইভাবে আমার এখানকার সিমেন্টের নাম হচ্ছে পিভিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যার কাজ কি? যার কাজ হচ্ছে দুইটা পেপটাইডকে ইন্টারকানেক্টেড করা। ঠিক আছে? তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যদি না থাকে, তাহলে দুইটা পেপটাইড চেইন কি করতে পারে না? ইন্টারকানেক্টেড হইতে পারে না, ক্রস লিঙ্কিং করতে পারে না। আর যদি সে ক্রস লিঙ্কিং করতে না পারে, তাহলে সেল ওয়ালের স্ট্রাকচারটা আগের মতো কি থাকে না? কি থাকে না? ইন্টিগ্রেটেড থাকে না, স্ট্রং থাকে না, বরং লুজ হয়ে যায়। তাহলে কি হবে? যখনই লুজ হয়ে যাবে, তখন সে কি আগের মতো প্রোটেকশন দিতে পারবে? আগের মতো অসমোটিক বার্স্ট থেকে প্রিভেন্ট করতে পারবে? পারবে না। এটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পেনিসিলিন বাইন্ডিং, আমার লেখা খোলা কই? আমাদের লেখা তো খোলা না, আমার লেখা খোলা কোথায়? কোথায় খোলা? কি লেখা খোলা আসতেছে? বুঝলাম না। ভাইয়ার লেখা কি ঘোলা? একটু বলেন ভাইকে। মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ঝামেলা হচ্ছে? জানান ভাইকে। হ্যাঁ, তো আমি তো মানে এয়া অন করে রাখছি তো, মানে কি বলে, ফেসবুক অন করে রাখছি, আমি তো চেক করতেছি বারবার, কই আমাদের লেখা ঠিক আছে তো। আচ্ছা, সমস্যা থাকার কথা না। ওকে, খেয়াল করে দেখে তাহলে। তাহলে আমাদের অলরেডি বুঝে গেছি আমাদের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের কাজটা কি। এতটুকু বুঝেন না? এতটুকু বুঝছেন তো? এখন একটু আসেন আমরা একটু একটা জিনিসে যাই যেটা আমাদের লাগবে পরীক্ষায়। এটা ছাড়া হবে না পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেট, আপনাদের নেটের সমস্যা, যাদের ঝাপসা আসতেছে তাদের নেটের সমস্যা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবার আসেন ভাইয়া, যে আমাদের একটা ড্রাগ আমরা কমনলি ইউজ করি, কেন এত কমন? দেখেন, আমরা একটু আগে যে এনজাইমটার নাম বলেছিলাম, তার নামটা কি? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এনজাইম। যার কাজটা কি? যার কাজ হচ্ছে দুইটা পেপটাইডকে ক্রস লিঙ্কিং করতে সাহায্য করা। তাহলে এটার নাম কেন পিপি হয়েছে? কেন এর নাম পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন? নিশ্চয়ই কোনো কজ আছে, অবশ্যই কার কজ আছে। কি কজ একটু বোঝার ট্রাই করে আসেন। দেখেন, আমরা একটা ড্রাগ ইউজ করি, যখন আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিন নামক ড্রাগ ইউজ করেছেন, এবং তিনি দেখেছেন যখন সে পেনিসিলিন ড্রাগ ইউজ করা শুরু করেছে, তখন কিছু মানুষ বাজে যাওয়া শুরু করছে। হ্যাঁ, এবং আমরা জানি যে পেনিসিলিন কি করে? ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। এখন একটু বোঝার ট্রাই করি, ঠান্ডা মাথায় ভালোভাবে আস্তে আস্তে করে শুনেন কি বলি ভাইয়া। আমাদের এই যে পেনিসিলিন যে ড্রাগটা অথবা সেফালোস্পোরিন যে ড্রাগটা আছে, এই ড্রাগটার কাজ হচ্ছে ক্রস লিঙ্কিং প্রিভেন্ট করা। কি করা? ক্রস লিঙ্কিং প্রিভেন্ট করা। কাদের মধ্যে? দুইটা পেপটাইডের মধ্যে। প্রিভেন্ট করলে কি হবে? আমার পেপটাইডগুলো আর যুক্ত হতে পারবে না, ফলে ব্যাকবোনগুলো একটা একটার সঙ্গে ইন্টারকানেক্টেড হবে না, ফলে সেল ওয়ালটা অনেক দুর্বল হবে, ফলে আর ব্যাকটেরিয়াটা সার্ভাইভ করতে পারবে না। এটি হচ্ছে আমার আনসার। আচ্ছা, এখন একটু চিন্তা করি কিভাবে সে কাজটা করে।
কিভাবে পেনিসিলিন এই কাজটা করে একটু বোঝার ট্রাই করে আসেন। দেখেন আমরা যদি ব্যাকটেরিয়ার দিকে তাকাই, ব্যাকটেরিয়াতে আরো মাল্টিপল অসংখ্য এনজাইম আছে। আমরা শুধুমাত্র দুইটা এনজাইমকে এখন চিন্তা করব, বাদ বাকি এনজাইমগুলোর আমাদের প্রয়োজন নেই। আমরা শুধু দুইটা এনজাইমকে বোঝার ট্রাই করব। তার মধ্যে প্রথম যে এনজাইমটা অলরেডি ভাই নাম বলে ফেলেছি, যার নাম হচ্ছে পিবিপি অর পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যার নাম। আচ্ছা, আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে অটোলাইসিন। দেখেন অটো মানে যে নিজেকে নিজে করে, কি করে? লাইসিস করে। লাইসিস মানে ভেঙে ফেলা। তার অর্থ যে এনজাইমটা নিজেই নিজেকে, মানে কাকে? নিজের কোন স্ট্রাকচারকে ভেঙে ফেলে। এখন কোশ্চেন হচ্ছে কোন স্ট্রাকচারকে ভাঙে, একটু বোঝা ট্রাই করি। কোন স্ট্রাকচারকে ভাঙে? ওকে, এটা না বুঝলে হবে না। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, ওল্ড, আপনি একটা বাসায় থাকেন, বাসাটার দেওয়ালের বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা, 15 বছর হলো, 20 বছর হলো দেওয়ালের বয়স। আপনি কি থিঙ্ক করেন এই দেওয়ালটা কি ওই যে প্রথম অবস্থার মতো এতটা এখন টাফ আছে? কখনো না। তাহলে আপনি যদি নিজেকে প্রোটেক্টেড করতে চান আরো বেশি, আপনি যদি অনেক বেশি সচেতন, কথার কথা অনেক বেশি সচেতন মানুষ হন, প্লাস টাকা পয়সা থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি এই দেওয়ালটাকে ভেঙে ফেলবেন। দেওয়ালটাকে ভেঙে আপনি নতুন দেওয়াল তৈরি করবেন এবং প্রতি 20 বছর অন্তর আপনি এই কাজটা করবেন, যাতে করে দেওয়ালটা অলওয়েজ স্ট্রং থাকে। জাস্ট একটা এজাম্পশন। ঠিক একইভাবে ব্যাকটেরিয়াগুলো এই কাজটা করে। সে কি করে জানেন? সে প্রতিনিয়ত তার এই সেল ওয়ালের কম্পোনেন্টগুলো ফরমেশন করে। কেন? বিকজ প্রথম দিকে যে সেল ওয়ালের সে কম্পোনেন্ট ফরমেশন করে ওইটা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে উইক হয়ে যায়। হ্যাঁ, এবং উইক জিনিস কখনোই ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করতে পারবে না। এই জন্য ব্যাকটেরিয়া কি করে? সবসময় নতুন নতুন সেল ওয়াল কম্পোনেন্ট ফরমেশন করে এবং পুরাতন যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দেয়। তাহলে জিনিসটা হচ্ছে এমন, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ছোট একটা ব্যাকটেরিয়া। প্রথম দিকে লেয়ার তৈরি করে, তারপর আবার সে নতুন লেয়ার তৈরি করে যেটা আগের লেয়ারের নিচে চলে আসে। তাহলে আগের লেয়ারটা কই চলে যায়? উপরে। তাহলে যত সময় যাবে প্রথম তৈরি করার যে লেয়ারটা সেটা কই যাবে? আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করবে, ঠিক না? উপরের দিকে উঠতে উঠতে কি হবে? একটা সময় গিয়ে ওইটা ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিকজ তখন উইক হয়ে যাবে। এভাবে করে ব্যাকটেরিয়া প্রতিনিয়ত নতুন 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 সেল ওয়ালের কম্পোনেন্ট ফরমেশন করে এবং আগের যে সেল ওয়ালের কম্পোনেন্ট বা সেল ওয়ালটা সে ফরমেশন করেছিল সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এখন বিষয় হচ্ছে একটা জিনিস এমনি এমনি নষ্ট হবে না, তাকে ভাঙতে হবে না। আপনি যদি নতুন দেওয়াল তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে রাজমিস্ত্রি আনতে হবে, সে আগে দেওয়ালটাকে ভাঙবে, ভাঙার পর নতুন করে দেওয়াল তৈরি করবে। ঠিক একইভাবে ব্যাকটেরিয়াও তার এই দেওয়ালটাকে, পুরাতন দেওয়ালগুলোকে ভাঙার জন্য একটা এনজাইমের ইস্তেমাল করে। সেই এনজাইমটার নাম হচ্ছে অটোলাইসিন, যে কি করে? রিমডেলিং করে। তার অর্থ ব্যাকটেরিয়ার ওল্ড সেল ওয়াল কম্পোনেন্টগুলোকে ডিস্ট্রয় করে এবং পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে নতুন নতুন কম্পোনেন্ট সে ফরমেশন করে। এভাবে করে ব্যাকটেরিয়া দুইটা এনজাইমের সহায়তায় অলওয়েজ তার সেল ওয়াল কম্পোনেন্টগুলোকে কি করে? নতুন করে ফর্ম করে এবং পুরাতনগুলোকে নষ্ট করে দেয়। এই প্রসেসটাকে আমরা বলি রিমডেলিং প্রসেস, ঠিক আছে? তাহলে অটোলাইসিসের কাজ কি? অটোলাইসিনের কাজ হচ্ছে এই যে আমার ব্লকগুলো ফরমেশন হয়, ব্লকগুলোকে নষ্ট করে দেওয়া। আর পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের কাজ কি? দুইটা পেপটাইডের মধ্যে ক্রস লিঙ্কিং করা। ক্লিয়ার? ওকে, তাহলে আমি বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা বলতেছি ব্যাকটেরিয়া এনজাইম দুই রকম আছে, অনেক আছে, দুইটা আমার ইম্পর্টেন্ট। একটা নাম হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যার কাজ হচ্ছে দুইটা পেপটাইডের মধ্যে ক্রস লিঙ্কিং করা। আর একটা হচ্ছে অটোলাইসিন, যার কাজ হচ্ছে ওল্ড, পুরাতন সেল ওয়াল কম্পোনেন্টগুলোকে ডিস্ট্রয় করে ফেলা। ঠিক আছে? এভাবে করে ব্যাকটেরিয়া কি করতে থাকে? পুরাতনগুলোকে নষ্ট করতে থাকে আর নতুন করে তৈরি করতে থাকে, পুরাতনগুলোকে নষ্ট করতে থাকে আর নতুন করে তৈরি করতে থাকে। এখন আসেন, ঠিক এই মুহূর্তে আমি কি করলাম? টস করে একটাকে পেনিসিলিন দিয়ে দিলাম। এই পেনিসিলিনটা কি করবে? দেখেন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, কেন তার এরকম নাম? বিকজ এই প্রোটিনটা পেনিসিলিনকে খুব ভালোবাসে। যখনই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দেখে ওরে কে আসছে, পেনিসিলিন আসছে, সে তো খুশিতে বকবকা। সে কি করে? তার কাজগুলোকে রেখে পেনিসিলিনকে হাক করে বসে থাকে এবং এমন হাক করে যে আর ছাড়তেই চায় না। জিনিসটা হচ্ছে এমন, এত ভালোবাসা, এত পিড়ি যে সে আমি আর ছাড়বো না পেনিসিলিনকে। আর পেনিসিলিন এই সুযোগটাই নেয়, হ্যাঁ, এই ফায়দাটা সে নেয়। সে কি করে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যেহেতু তার সঙ্গে বাইন্ড করে বসে আছে, সে তাকে একদম ভালোবেসে বসে থাকে, সেও ছাড়ে না। তাহলে দুইজন কি হয়? পেনিসিলিন
এবং পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন একটা একটার সঙ্গে লক করে বসে থাকে। আর একটু চিন্তা করে দেখেন তো, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো যদি লক করে বসে থাকে, আর ওই দিক দিয়ে অটোলাইসিন কিন্তু পেনিসিলিনকে পছন্দ করে না, সে আবার পেনিসিলিনকে ঘৃণা করে, তাহলে পেনিসিলিন যখন আসে সে পেনিসিলিন দিকে তাকায় না, সে নিজের কাজ করতে থাকে। কিন্তু ওই দিক দিয়ে কি হচ্ছে, অটোলাইসিন নিজের কাজ করে যাচ্ছে, মানে সে ভেঙে যাচ্ছে। কিন্তু যে নতুন করে কানেকশন করার কথা সে ব্যাটা তো পেনিসিলিনের সঙ্গে বাইন্ড করে বসে আছে। তাহলে এখন জিনিসটা কি হচ্ছে, ফরমেশন হচ্ছে না কিন্তু ঠিকই ব্রেকডাউন হচ্ছে। তাহলে একটা সময় কি হবে, একটা সময় গিয়ে সেল ওয়ালটা ডিস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা নাকি বুঝেন নাই বলেন? লামিয়া ফারহাত আপু, আপনি বুঝেন নাই, কিছু দেখেনও নাই কেন, কি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন আমাকে, কোন কোন লাইনটা বুঝেন নাই ভাইকে বলেন, ভাই বুঝিয়ে দিচ্ছি। তাহলে সিম্পল বিষয় যে আমার পেনিসিলিনের কাজ কি, পেনিসিলিনের কাজ হচ্ছে সে আসবে, আসার পরে তার সামনে দুটো অপশন, অটোলাইসিন, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, বাট অটোলাইসিন তাকে ঘৃণা করে, তার সঙ্গে কথা বলে না, সে তার কাজ চালায় যায়। কিন্তু পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পেনিসিলিনকে খুব ভালোবাসে, সে পেনিসিলিনকে পাইলে হাক করে বসে থাকে। এদিকে পেনিসিলিনও সুযোগ সুবিধা বুঝে ওকে হাক করে বসে থাকে, দুজন দুজনকে হাক করে বসে আছে। এদিকে অটোলাইসিন কাজ চালায় যাচ্ছে, কিন্তু এদিকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কাজ করতে পারতেছে না। ফলে কি হচ্ছে, সেল ওয়াল কন্টিনিউয়াসলি ব্রেকডাউন হচ্ছে, কিন্তু নতুন করে আর সেল ওয়াল ফরমেশন হচ্ছে না। তাহলে একটা সময় কি হবে, একটা সময় ওল্ড সব সেল ওয়াল ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু নতুন করে আর কোনো সেল ওয়ালের কি ইন্টারকানেকশন হবে না। ফলে একটা সময় কি হবে, সেল ওয়ালটা দুর্বল হয়ে যাবে এবং এটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছেন ভাইয়া। সো তাহলে আমরা বুঝে গেলাম পেনিসিলিনের কাজটা কি। ওকে, এবং পেনিসিলিন সবচেয়ে বেস্ট কাজ করে কখন জানেন, যখন একটা নিউলি ফর্ম ব্যাকটেরিয়া তৈরি হয়েছে কিছুক্ষণ পরে। কারণ দেখেন, সিম্পল চিন্তা করে দেখেন, যখন একটা ওল্ড ব্যাকটেরিয়া যার অলরেডি সেল ওয়াল ফর্মেশন হয়ে গেছে, তাকে কিন্তু পেনিসিলিন দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করবে না, ঠিক না? কারণ পেনিসিলিন তো আর ডিরেক্টলি কিল করে না, কিল এখানে কে করে, অটোলাইসিন। সে কিল করতে চায় না, বাট ভুলে কিল করে ফেলতেছে, কারণ পেনিসিলিন কি করতেছে, একজনকে বাইন্ড করে বসে আছে। তাহলে একটা ওল্ড ব্যাকটেরিয়া যার অলরেডি সেল ওয়াল ফুললি ফর্মড, তাকে যদি আপনি পেনিসিলিন দেন, সঙ্গে সঙ্গে কি সেল ওয়ালটা ব্যাকটেরিয়াকে মারা যাবে? কখনো না। কেন? কারণ পেনিসিলিনটা যাবে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনকে ব্লক করবে, তারপর চুপচাপ বসে থাকবে, এদিকে অটোলাইসিন কাজ চালায় যাবে, যাবে যাবে, একটা সময় গিয়ে সেল ওয়ালটা দুর্বল হয়ে যাবে। তাহলে আমার টাইম লাগবে কার ক্ষেত্রে, নিউ একদম ফুললি ফর্মড সেল ওয়ালের ক্ষেত্রে। তাহলে কখন পেনিসিলিন বেস্ট কাজ করবে, যখন একটা নিউলি ফর্ম ব্যাকটেরিয়া মাত্র তৈরি হয়েছে। কেন? কারণ ওই সময় ব্যাকটেরিয়াগুলো কি করে, নতুন করে সেল ওয়াল ফর্মেশন মতো শুরু করে। আর ওই সময় যদি আপনি পেনিসিলিন দিয়ে ফেলতে পারেন, তাহলে কি হবে, তাহলে ওই ব্যাকটেরিয়া কিন্তু আর সেল ওয়াল ফর্মেশন করতেই পারবে না, কিন্তু তার সাইটোপ্লাজম কিন্তু কি হওয়া শুরু করবে, হাইপারঅসমোটিক হওয়া শুরু করবে। একটা সময় কি হবে, সে দুমদুম করে বাস্টে মারা যাবে। ক্লিয়ার? গুড। সো এই জন্য পেনিসিলিন সবচেয়ে বেস্ট কাজ করে কখন, যখন নিউলি ফর্ম ব্যাকটেরিয়াগুলো হয়। কিন্তু ওল্ড ফর্মের ক্ষেত্রে একটু টাইম লাগে, একটু টাইম লাগে, বিকজ তখন কিন্তু সে ডিরেক্টলি মারতে পারে না, মারতে হলে কাকে লাগে, অটোলাইসিনকে লাগে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কি কোশ্চেন করেন, কোনো লজ্জা কিছু নেই। এখন একটু খেয়াল করে দেখেন ভাইয়া আপুরা, যে আমি বলেছিলাম যে আমি আপনাকে মেডিকেশন সহ বুঝাই দিব, মুখস্থ করার কিছু নাই, সাইড ইফেক্ট গুলোও আমি যদি টাইম পাই বুঝাই দিব। হ্যাঁ, কেন কোন ড্রাগের কি সাইড ইফেক্ট, প্রত্যেকটা জিনিসের কজ আছে, কোনো কিছুর কজ ছাড়া কোনো কিছু আনসার নাই, সবকিছুর কজ আছে, এমনি এমনি কোনো সাইড ইফেক্ট প্রমোশন হয় না। ঠিক আছে? যেমন আমাকে একটা এক্সাম্পল দেন, আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে, প্রত্যেকটা মানুষ যখনই অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ নেয় তার কমন একটা সাইড ইফেক্ট আসে, ডায়রিয়া। কেন বলতে পারবেন? একটা পেশেন্টকে, যে কোনো মানুষকে আপনি যদি প্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দেন, দেখবেন তার কমন একটা সাইড ইফেক্ট কি থাকে জানেন, ডায়রিয়া। এটা আনসার আমাকে দিবেন, ঠিক আছে? আমি আপনাদের নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো সবাইকে ইনশাআল্লাহ। যাই হোক, আসেন আমরা চারটা পেনিসিলিন, চারটা সেল ওয়াল ডিসরাপ্টিং অ্যান্টিবায়োটিকের নাম লিখছি। আমাদের বডিতে শুধুমাত্র কয়টা সেল ওয়াল ডিসরাপ্টিং ব্যাকটেরিয়া আছে? চারটা। কয়টা? মাত্র চারটা। আচ্ছা, এখন তাহলে চারটা ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে যারা সেল ওয়ালকে নিয়ে কাজ করে, মানে যারা সেল ওয়ালের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে। হ্যাঁ, আমরা এগুলোকে বলি সেল ওয়াল ডিসরাপ্টিং অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। সেল ওয়াল ডিসরাপ্টিং অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ কয়টা? মাত্র চারটা। আরে ভাই রে, কি করতেছে এখন? মাত্র চারটা। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই চারটা কারা কারা, দেখেন তো, আমি ভাই বুঝাই দিই আপনাদেরকে, ড্রাগ বোঝানোর সময় বুঝাই দিব সবকিছু ডিটেইলসে, এখন জাস্ট যতটুকু বোঝানো দরকার, এখন ডিটেইলস দরকার নেই। প্রথম ড্রাগটার নাম পেনিসিলিন, একটু আগে বলে ফেলেছি, পেনিসিলিন এবং সেফালোস্পোরিন দুইটাই সেম ভাবে কাজ করে। হ্যাঁ, দুইটাই সেম ভাবে কাজ করে, দুইটাই বিটাল একটা মিন থাকে।
সেকেন্ড ড্রাগটার নাম ভ্যাঙ্কোমাইসিন, থার্ড ড্রাগটার নাম না অটোলাইসিন এখন পর্যন্ত বানানো যায় না, আর অটোলাইসিন বানানোর প্রয়োজন নাই, তো পেনিসিলিন দিয়ে কাজ চলে যাচ্ছে, ঠিক না? অটোলাইসিন অযথা দরকার কি? এনজাইম তৈরি করা সম্ভব না, এনজাইম তৈরি করা সম্ভব না, ঠিক আছে? মানুষ কখনো এনজাইম তৈরি করতে পারে না। ইয়েস, গুড, গাট ফ্লোরা ডিস্ট্রয় করে দেয়, গুড গুড গুড। শ্রুতি সরকার আপু বলে দিয়েছেন, থ্যাংক ইউ। বিকজ তারা নর্মাল গাট ফ্লোরা গুলোকে ডিস্ট্রয় করে ফেলে, আর নর্মাল গাট ফ্লোরা গুলো কি করে? আপনার গাটকে অসুস্থ প্রিভেন্ট করে সবসময় বিভিন্ন হার্মফুল ব্যাকটেরিয়া থেকে। তো যখন নর্মাল গাট ফ্লোরাগুলো মারা যায়, তখন হার্মফুল ব্যাকটেরিয়াগুলো সুবিধা বুঝে কি করা শুরু করে? ইনফেকশন করা শুরু করে, ইনফ্লামেশন করা শুরু করে, এবং তখন আমাদের ডায়রিয়া ফর্মেশন হয়। এই জন্য আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ নিলে প্রায় মানুষের মধ্যে কি পাওয়া যায়? আমরা ডায়রিয়া পাই, মানে তার পেট খারাপ হয়। গুড, এই তো তৌহিদ ভাইয়া বলে ফেলছেন না ফাহিম ভাইয়া। তাহলে অটোলাইসিন একটা এনজাইম ফর্মেশন করা পসিবল না, ঠিক আছে? আমরা কখনো এনজাইম ফর্মেশন করি না, আমরা বিভিন্ন প্রোটিন ফর্মেশন করি। এনজাইম ফর্মেশন করা টাফ, করতে পারি বাট টাফ, অনেক টাফ, দরকার নেই। গুড, তার মানে ইভা বলে ফেলেছে। সো গুড, আমরা তাহলে চারটা ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের দিকে তাকে একটু স্লিলি আস্তে আস্তে করে বুঝি আমরা। প্রথমটা হচ্ছে পেনিসিলিন, অলরেডি আমরা বুঝে ফেলছি কিভাবে কাজ করে। সেফালোস্পোরিন একইভাবে কাজ করে, ঠিক আছে? সেকেন্ড তিনটা ড্রাগ, ভ্যাঙ্কো, ব্যাসিট্রেসিন এন্ড সাইক্লোসিরিন, নট সাইক্লোস্পোরিন, আবার সাইক্লোস্পোরিন বলিয়েন না, সাইক্লোস্পোরিন আলাদা, এটা হচ্ছে সাইক্লোসিরিন। হ্যাঁ, একটু ভালোভাবে শুনবেন, ঠিক আছে? তাহলে চারটা ড্রাগ যারা সেল ওয়ালকে নিয়ে কাজ করে, আমি চারটা ড্রাগের সেল ওয়ালের কম্পোনেন্ট একসঙ্গে বুঝে দিচ্ছি। আপনারা শুধু ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে একদম ভালোভাবে স্ক্রিনটার দিকে তাকাবেন, প্লাস আমার হাতের দিকে তাকাবেন। আমি একটু পরে স্ক্রিনটা অফ করে আমার হাত দিয়ে দেখাবো। দেখেন, আমি একটা সেল ওয়াল, একটা ব্যাকটেরিয়া চিত্র আঁকি রাখছি, এবং বুঝতে পারতেছেন যে এই যে আমার দাগটা, মানে এই যে গোল দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়ার সেল ওয়াল। দিস ইজ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ওকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল, বুঝাচ্ছে? এবং দেখেন ব্যাকটেরিয়াটা কি করতেছে, সে বাইরের দিকে, সরি, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, নট সেল ওয়াল, ইট ইজ দ্য ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। এবং বাইরের দিকে কি করতেছে, সে সেল ওয়াল ফর্মেশন করতেছে। এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখি। আমি বলেছিলাম সেল ওয়ালে ইনিশিয়াল কম্পোনেন্ট ছিল দুইটা ব্লক, একটা ব্লকের নাম ছিল ন্যাম ব্লক, আর একটা ব্লকের নাম ছিল ন্যাগ ব্লক। আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্লককে দেখা যাচ্ছে, এই একটা ব্লক ন্যাম ব্লক এবং সেকেন্ড ব্লক ন্যাগ ব্লক। দেয়ার টু ব্লকস। এখন একটু খেয়াল করে দেখেন, ঠান্ডা মাথায় সুন্দর করে শুনেন, তাই প্রত্যেকটা বুঝে দিচ্ছি আপনাকে। এই যে ন্যাম ব্লকটা আছে, সবার প্রথমে কি হয় জানেন? এই ন্যাম ব্লকটা এই যে পেপটাইডের সঙ্গে বন্ড করে, বিকজ আমি আগে বলেছিলাম পেপটাইডটা শুধু কার সঙ্গে যুক্ত হয়? ন্যামের সঙ্গে নাকি ন্যাগের সঙ্গে? শুধুমাত্র ন্যামের সঙ্গে। ন্যাগের সঙ্গে কখনো পেপটাইড বন্ড জয়েন করে না। সো দেয়ার আর কম্পোনেন্ট, ইটস দ্য ন্যাগ and this is the peptide bond. So NAM এবং peptide bond কি করে? জয়েন করবে। So this is the NAM and this is the peptide. আমি বলেছিলাম পেপটাইড কি কয়টা অ্যামিনো অ্যাসিড থাকবে? চারটা অথবা পাঁচটা, টেট্রা অথবা পেন্টা স্ট্রাকচার। ওকে, আমি আগে বলেছি কোনো কিছু এমনি এমনি কখনোই যুক্ত হয় না। যুক্ত হওয়ার জন্য কার হেল্প লাগে? বিভিন্ন সাবস্টেন্সের বা বিভিন্ন এনজাইমের হেল্প লাগে। সো দেয়ার আর এনজাইম, আর আপনাদের দরকার নেই আপাতত নামটা জানা। সো এনজাইমটা সহায়তায় কি হয়? নেম আর এই যে পেপটাইড চেইন তারা কানেকশন হয়, এবং কানেকশন কি তৈরি করে? নেম পেপটাইড কমপ্লেক্স ফর্মেশন করে। এটার নাম কি? নেম পেপটাইড কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে কি ছিল? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভিতরে ছিল নেম প্লাস পেপটাইড। এটা কোথায় আসছে? এটা সে তৈরি করে নিছে, আমরা অতটা দরকার নেই, ওটা ইনশাআল্লাহ যদি দরকার হয় কোনো আমি বুঝাবো। তাহলে এটা হচ্ছে নেম, এটা হচ্ছে পেপটাইড। ওকে, সো সবার প্রথমে কি করতে হবে? নেমকে পেপটাইডের সঙ্গে জয়েন করতে হবে। আমি যদি একটা প্লেন বানাতে চাই, শুরুতে তো প্লেন বানাই ফেলবো না, আগে প্লেনের ছোট ছোট কম্পোনেন্টগুলো ফর্মেশন করবো। সো এই কাজটা ওরা কিভাবে করতেছে? প্রথমে সে নেম নিছে, দেন সে পেপটাইড নিছে, দেন নেম এন্ড পেপটাইডকে কানেকশন করছে। ওকে, আচ্ছা, কানেকশন করার পর কি ফর্মেশন করছে? নেম পেপটাইড কমপ্লেক্স। এখন ভাইয়া আপুরা একটু ভালোভাবে সবাই খেয়াল করে দেখেন, এই যে আমার পেপটাইড চেইনটা দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যামাইনো অ্যাসিড চেইন দেখা যাচ্ছে। সবচেয়ে উপরে যে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে এরা হচ্ছে ডি অ্যালানিন। আমরা সবাই ইন্টার লেভেলে পড়ে আসছিলাম অ্যামাইনো অ্যাসিডের দুইটা আইসোমার আছে, ঠিক না? একটা হচ্ছে ডি আইসোমার, একটা হচ্ছে এল আইসোমার, সবাই পড়ছি। এবং আমরা সবাই জানি হিউম্যান বডিতে যত রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তার অধিকাংশ কোন ফর্ম? ডি ফর্ম অর এল ফর্ম? কোন ফর্ম? কে বলতে পারবেন কুইকলি? ইট ইজ দ্য এল ফর্ম। হিউম্যান বডিতে অ্যামাইনো অ্যাসিড গুলো কোন ফর্মে থাকে? এল ফর্ম। ডেক্সোতে থাকে না, লিভোতে থাকে। ওকে, আচ্ছা, এখন আসেন, কিন্তু এখন খেয়াল করে দেখেন ব্যাকটেরিয়ার মধ্যে যে পেপটাইড চেইনটা ফর্মেশন হয়েছে তার মধ্যে যে দুইটা ডি অ্যালানিন আছে তারা কিন্তু এল ফর্ম না, তারা ডি ফর্ম। এটার স্পেসিফিকেশন ইম্পর্টেন্সটা কি? বিকজ আমাদের বডিতে যে এনজাইমগুলো আছে তারা শুধুমাত্র
কোন অ্যামাইনো অ্যাসিডকে ব্রেকডাউন করতে পারে? সিম্পল, যেহেতু আমার বডিতে এল ফর্ম থাকে, সে শুধুমাত্র এল ফর্মের অ্যামাইনো অ্যাসিডগুলোকেই ব্রেকডাউন করতে পারে বা এল ফর্মের প্রোটিনগুলোকেই ব্রেকডাউন করতে পারে, কিন্তু সে কখনো ডি ফর্মের প্রোটিনগুলোকে ব্রেকডাউন করতে পারে না। ঠিক আছে, এই সুবিধাটাই ব্যাকটেরিয়াগুলো নেয়। কারণ সিম্পল বিষয়, আমার বডিতে প্রচুর পরিমাণ এনজাইম আছে, তো সে তো ইচ্ছা করলে কি করতে পারে, এই প্রোটিনটাকে ডিস্ট্রয় করতে পারে। বাট ও এত বোকা না, এই জন্য কি করেছে, এল ফর্মের প্রোটিন ফর্মেশন না করে সে ডি ফর্মের প্রোটিন ফর্মেশন করছে। তাহলে কি লাভ হইলো, এখন আমার বডির যে এনজাইমগুলো আছে তারা আর একে ডিস্ট্রয় করতে পারতেছে না এবং সে সার্ভাইভ করে যাচ্ছে। তাহলে দেখছেন কিভাবে সে নিজেকে প্রোটেকশন করতেছে ফ্রম দ্য বডি থেকে। ওকে, এন্ড নাও দিস ইজ দ্য ন্যাগ। এখন কি কি করতে হবে আমাকে, ন্যামকে আর ন্যাগকে ইন্টারকানেক্টেড করতে হবে। সিম্পল, ন্যাম ন্যাগ যুক্ত করব, কিন্তু জিনিসগুলো কোথায় আছে, সেলের ভিতরে। কিন্তু সেলের ভিতরে থাকলে হবে না, কোথায় নিতে হবে, সেলের বাইরে। এখন একটু ঠান্ডা মাথায় দেখেন, একটা বান্দর দেখা যাচ্ছে, দেখেন তো বান্দরটা দেখা যায়, এই যেটা বান্দর, আমি এটা বাঁদর, দেখা যায় বাঁদরটাকে, দেখেন বাঁদরটা ঝুলে আছে, সেল মেমব্রেনকে ধরে ঝুলে আছে এবং তার দুটো হাত আছে। সে একটা হাত দিয়ে ধরে, তাহলে কি হচ্ছে জিনিসটা, ধরুন আমি একটা বাঁদর, আমি কি করছি, আমি সেল মেমব্রেনকে ধরে ঝুলে আছি এবং আমার দুটো হাত আছে। আমি একটা হাত দিয়ে ধরছি ন্যামকে, আর একটা হাত কি ধরছি নেককে। দেন আমি কি করছি, ছিলাম এভাবে, আমি জাস্ট ফ্লিপ করছি, জাস্ট ফ্লিপ করছি। তাহলে আমি সিম্পল জিনিসটা বোঝা ট্রাই করেন, আমি হচ্ছে একটা বাঁদর যা সেল মেমব্রেন, ব্যাকটেরিয়া সেল মেমব্রেন ধরে ঝুলে আছে, যার একটা হাত দিয়ে ধরবে ন্যাম, একটা হাত কি ধরবে নেক, ধরে সে সেল মেমব্রেন দিক থেকে, মানে সেল সাইটোপ্লাজম থেকে সে জাস্ট ফ্লিপ করবে। ফ্লিপ করে কোথায় নিয়ে যাবে এটাকে, জাস্ট সেলের বাইরে। তাহলে সেলের বাইরে কি এখন তাহলে ছিল ন্যামনেক সেলের ভিতরে, এখন চলে আসছে সেলের বাইরে। তাহলে এই কাজটা কি করতে থাকে, এই একটা প্রোটিন, কি প্রোটিন সেটা পরে আসতেছি। তাহলে এই বাঁদর প্রোটিনটা কি করতে থাকে, ধরে ফ্লিপ, আবার ধরে আবার ফ্লিপ, আবার ধরে আবার ফ্লিপ, এভাবে করে সে কন্টিনিউয়াসলি কি করতে থাকে, কাজ করতে থাকে। এবং বাঁদরটা তার মুভমেন্ট সে মুভ করতে পারে। কিভাবে মুভ করে, ধরেন সে ধরলো, ফ্লিপ করলো, দেন সে সরলো, ধরলো, মুভ করলো, দেন আবার সে সরলো, আবার ধরলো, আবার মুভ করলো। তাহলে জিনিসটা কি হচ্ছে, সে পুরো জিনিসটাকে এরকম করে 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 ফরমেশন করে যাচ্ছে। এভাবে করে সে কি করতে কন্টিনিউয়াসলি মুভ করে, এবং সে কি করে প্রতিটা দুইটা করে ব্লক কেনে আবার সরে, ব্লক কেনে আবার সরে, ব্লক কেনে আবার সরে। তাহলে এখন কয়টা ব্লক, একটা ব্লক, দুইটা ব্লকের একটা ব্লক, আবার দুইটা ব্লক, আবার দুইটা ব্লক। কাহিনী বুঝছেন? তাহলে জিনিসটা কি বুঝতেছেন, দুইটা করে নিচ্ছে এবং ফ্লিপ করতেছে, দুইটা করে নিচ্ছে ফ্লিপ করতেছে, দুইটা করে নিচ্ছে ফ্লিপ করতেছে, এবং সে পজিশন সরতেছে। ইট ইজ দ্য ফরমেশন অফ ওকে। ওকে, সো এভাবে করে সে কি করবে, সরবে আর সে ফ্লিপ করবে, সরবে আর ফ্লিপ করবে, সরবে আর ফ্লিপ করবে, সরবে আর ফ্লিপ করবে। এখন খেয়াল করে দেখেন, এই যে নতুন এই ধরে এই দুইটা মাত্র নিচ্ছে সে, কিন্তু এই দুইটা কি এখন এর সঙ্গে কানেক্টেড না, কিন্তু তাহলে সবার প্রথমে কি করতে হবে, এই ন্যামনেক যেটা আছে তাকে ধরে আগে যে ফ্লিপ করছিল সেই ন্যামনেকের সঙ্গে কানেক্ট করতে হবে। তাহলে এই দুইটাকে কানেক্ট করতে পারলেই তো পুরোটা একটা ফরমেশন হবে নাকি, নাহলে এগুলো আলাদা থাকবে। হ্যাঁ, তাহলে এই যে বান্দর প্রোটিনটা আছে, এই বান্দর প্রোটিনটার নাম কি, এর নাম হচ্ছে বিপিপি। নাম মনে রাখতে না রাখলে হুশ নাই, জাস্ট বলে দিচ্ছি আর কি ভাইয়া, বেক্টোফেনল ফসফেট। এই এনজাইমটা, এই মানে এটা একটা এনজাইম, এইটার নাম হচ্ছে বেক্টোফেনল ফসফেট, আমরা সংক্ষেপে বলি বিপিপি। ওকে, আগে ছিল পিপিপি, এখন হচ্ছে বিপিপি, আর মিশে ফেলিয়ে না। আচ্ছা, তাহলে ফ্লিপ করব আর নতুন করে ফরমেশন করব। ক্লিয়ার? এতটুকু কি বুঝছেন, বুঝতে পেরেছেন এতটুকু? ক্লিয়ার? তাহলে কি হবে, ফ্লিপ করবে, দেন নেমনেক, আবার ফ্লিপ করবে, নেমনেক, দেন এই নেমনেককে এই নেমনেকের সঙ্গে কি ফিউজ করতে হবে, আবার নিবে নেমনেক, আবার ফিউজ করব, আবার নেমনেক ফিউজ করব, এভাবে করে 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 কি করব, ফুল একটা ব্লক ফরমেশন করব। এখন আসেন প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে ভাই বুঝাই। অলরেডি পেনিসিলিন এবং সেফালোস্পোরিন কিভাবে কাজ করে আপনারা জানেন, আমি লিখে রাখছি, দেখেন পয়েন্ট নাম্বার 1, দেখছেন এই যে পয়েন্ট নাম্বার 1 মানে ব্যাকটেরিয়া নাম্বার অ্যান্টিব্যাকটেরিয়াল 1, সে কি করে, আপনার দুইটা পেপটাইডকে ইন্টারকানেক্টেড করে, তো সেটা বুঝে গেছি, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। ক্রস। সেকেন্ডে দেখেন ভ্যাঙ্কোমাইসিন, দেখেন তো কই 2 আছে, এই যে পাইছি 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বার কোথায় কাজ করে জানেন, ওই যে কি বলেছিলাম, সে ন্যামনেক নিবে, পুরাতন ন্যামনেকের সঙ্গে কানেক্ট করবে, আবার ন্যামনেক নিবে, পুরাতন ন্যামনেকের সঙ্গে কানেক্ট করবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, সে ন্যামনেক নিল কিন্তু পুরাতন ন্যামনেকের সঙ্গে কানেক্ট করতে পারলো না, তাহলে কি সেল ওয়ালটা ফরমেশন হবে নাকি দুর্বল থাকবে? দুর্বল থাকবে। এই সুযোগটাই নাকি ভ্যাঙ্কোমাইসিন। তাহলে ভ্যাঙ্কোমাইসিন কি করে, নিউলি ফর্মড
ন্যামন্যাগকে প্রিভিয়াসলি ফর্মড ন্যামন্যাগের সঙ্গে কানেকশন করতে দেয় না। দিস ইজ দ্য প্রসেস অফ কি, দিস ইজ দ্য মেকানিজম অ্যাকশন অফ ভ্যাঙ্কোমাইসিন। ঠিক আছে, থার্ড অ্যাকশনটা কোথায় দেখা, কুই এই যে পাইছি পেটাকে, এই যে জায়গাটা পাইছি 3 নাম্বারটা পাইছেন, 3 নাম্বারটাকে আমি ক্রস করে দিই, লেখা বোঝাচ্ছে না, অনেক বেশি লিখে ফেলছি। এই দেখেন 3 নাম্বারটা পাইছেন, 3 নাম্বারটাকে ব্যাসিট্রেসিন কি করে, সে বিপিপি কে ফিউজ নষ্ট করে ফেলে। তাহলে বিপিপি যদি কাজ করতে না পারে, সে যদি জং ধরে যায়, তাহলে সে কি ফ্লিপ করতে পারবে? আর সে যদি ফ্লিপ করতে না পারে, তাহলে কি হবে, আমার সেল ওয়াল কম্পোনেন্ট ফরমেশনই হবে না, ঠিক না? তাহলে বিপিপি কে ব্লক করে ব্যাসিট্রেসিন। আর 4 নাম্বার কে সাইক্লোসেরিন, কে কোথায় কাজ করে, এই যে পাইসি সাইক্লোসেরিন কে, সে কি করে, ন্যামের সঙ্গে পেপটাইড কে কানেকশন করতেই দেয় না। সো দিস ইজ দ্য 4 place where the 4 antibacterial drugs action and disrupt the formation of the cell wall. So these 4 antibacterial drugs are called cell wall synthesis inhibitor. Clear? Okay. কি দেওয়া কি গেল? নাও আমাদের টাইম আছে না, হয়নি। আচ্ছা আদান দাও। তাহলে আমাদের কিভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলো কাজ করে ভাইয়া বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে আপনাদেরকে। এখন আমাদের কাজ হচ্ছে, এবার আমরা চলে যাব আমাদের গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্ট্রাকচার দিকে। ওকে, তো সাইক্লোসেরিন কি করবে, সাইক্লোসেরিন হচ্ছে আপনার ন্যামকে পেপটাইডের সঙ্গে বন্ড করতে বাধা দিবে, সিম্পল। তাহলে আমার ন্যাম পেপটাইড কমপ্লেক্স ফর্মেশন হবে না, আর ওরা যদি ফর্মেশন না হয় তাহলে কিভাবে আমার সেল ওয়াল ফর্মেশন হবে, ঠিক না? ওকে, ভ্যাঙ্কোমাইসিন কি করবে বলেন, আপনিই বলেন, থিঙ্ক করে বলেন। ওই যে ভ্যাঙ্কোমাইসিন কয় নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার কোথায় দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে উপরে, এই যে আমার ভ্যাঙ্কোমাইসিনে কাজ করতেছে কোথায়, নিউলি ফর্মড ন্যামন্যাগকে প্রিভিয়াসলি ফর্মড ন্যামন্যাগের সঙ্গে কানেকশন করতে বাধা দেয় কে, ভ্যাঙ্কোমাইসিন। তাহলে আমার এরা যাবে ঠিকই, বাট কেউ কারোর সঙ্গে কানেক্টেড থাকবে না, তাহলে কি হবে জিনিসটা এরকম এরকম, লাভ আছে, ইন্টার কানেকশন না হলে লাভ আছে, সেল ওয়াল ফর্মেশন হলো না, নষ্ট। ওকে, ক্লিয়ার? ফ্লিপটা বুঝেন নাই, দেখে নেব একবার, দেখে বলবেন। ওকে, নাও দিস ইজ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল। ভাই একদম সবকিছু লিখে দিছি, জাস্ট আপনারা জাস্ট পড়বেন আর কিচ্ছু না, আপনাদের কাজ শুধু পড়া, তো সেটা না করেন তাহলে ভাই কিচ্ছু করা থাকবে না। সো নাও দিস ইজ দ্য সেল মেমব্রেন, এই যে এটা সেল মেমব্রেন। ভাই এটা কি তাহলে, এই যে আমি সেল মেমব্রেন নিছি, এটাকে নিলাম কেটে এটাকে বড় করলাম, বড় করলে এরকম পাবো, মানে বুঝছেন, এটা আসলে এটাই, এই যে এটাই আসলে এই যে বড় করে দেখা যাচ্ছে এটা, তার অর্থ কি এটাকে আমি মাইক্রোস্কোপের মধ্যে রাখি, বড় করছি, ম্যাগনিফিকেশন করছি, করার পর কি পাইলাম, এরকম পাইলাম। তার অর্থ কি, যে আমরা সবাই জানি আমাদের সেল মেমব্রেন কি দিয়ে ফর্মেশন হয়, লিপিড, সেল মেমব্রেন ফর্মেশন কি দিয়ে, লিপিড বাইলেয়ার দিয়ে। সো দিস ইজ দ্য লিপিড বাইলেয়ার, এই যে লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার কি, লিপিড বাইলেয়ার বা ফসফোলিপিড বাইলেয়ার, দিস ইজ দ্য ফসফেট হেড এন্ড দিস ইজ দ্য লিপিড টেল। ওকে, সো এটা আমরা জানি, এটা কথা বলার দরকার নেই, আমরা জানি। এন্ড দিস ইজ দ্য সেল ওয়াল। একটু খেয়াল করে দেখেন তো, এই যে সেল ওয়ালটা কি পাতলা মানে থিন নাকি ঠিক, অনেক মোটা, অনেক মোটা, এবং দেয়ার আর মাল্টিপল ক্রস লিঙ্কিং, দেয়ার আর মাল্টিপল ক্রস লিঙ্কিং। তাহলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, একটা সেল, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি হয়, থিন নাকি ঠিক, অবশ্যই ঠিক। এবং ক্রস লিঙ্কিং এর সংখ্যা কি অল্প নাকি হিউজ, হিউজ। তাহলে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল ঠিক, এবং তার মধ্যে ক্রস লিঙ্কিং এর সংখ্যা হিউজ, এটা হচ্ছে প্রথম পার্থক্য, প্রথম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এটা আমাকে মাথায় রাখতে হবে, এটা ভুল করলে হবে না। ওকে, এবার আসেন, আর একটা জিনিস এক্সট্রা দেখা যাচ্ছে যেটা আমরা এতক্ষণ পড়ি নাই, সেটা হচ্ছে এই যে বেটা, এই যে জিনিস দেখছেন, এটা আমি কালার চেঞ্জ করে দিই, আপনাদের কনফিউশন হবে, এই যেটা
এই যে দেখেন, দেখছেন এটা কতগুলো লম্বা লম্বা কি যেন বের হয়েছে, দেখা যায় কিছু বের হয়েছে গ্লাইকেন থেকে আর কিছু বের হয়েছে সেল মেমব্রেন থেকে। তারা তো এই লম্বা লম্বা স্ট্রাকচারগুলা সেল মেমব্রেনের সঙ্গে কানেক্ট থাকতে পারে, আবার গ্লাইকেনের সঙ্গেও কানেক্ট থাকতে পারে। এদের নাম কি? এদের নাম হচ্ছে টিকোইক অ্যাসিড। কি অ্যাসিড? এদের নাম হচ্ছে টিকোইক অ্যাসিড। বেসিক ট্রেসিনের ফাংশন বুঝেন নাই? আচ্ছা, যখন আবার রিভিউ করবেন আরেকবার, যখন নোট করবেন, নোট করার সময় দেখে নেবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ওকে, বিপিপি মানে কি করো? যে বান্দর, বান্দরের কাজ কি? ফ্লিপ করা। কাকে ফ্লিপ করবে? ন্যাম ন্যাক কমপ্লেক্সকে। কোথায় ফ্লিপ করবে? ইন্টার সেলুলার থেকে এক্সট্রা সেলুলারলি। তাহলে তাকে যদি বিপিপি কে যদি আপনি ব্লক করে দেন, মানে বান্দরের হাত পা যদি কেটে ফেলেন, তাহলে সে কি ফ্লিপ করতে পারবে? ফ্লিপ করতে পারবে না। আর ফ্লিপ করতে না পারলে কি হবে? আমার ন্যাম ন্যাক সেলের ভিতর থেকে সেলের বাইরে যেতে পারবে না। আর ন্যাম ন্যাক যদি সেলের বাইরে যেতে না পারে, তাহলে কি সে সেল ওয়াল ফর্মেশন করতে পারবে? পারবে না। ওকে, আচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা গ্রাম পজিটিভের ক্ষেত্রে থিক, আর গ্রাম তাহলে বুঝে যাচ্ছে গ্রাম নেগেটিভ যেহেতু অপোজিট ওয়ার্ড, তার ক্ষেত্রে থিন। কিন্তু মজার কথা হচ্ছে, আচ্ছা মজার কথা পরে আসি, মজার জিনিস পরে বলি। সবার প্রথমে দেখেন এটা, এটার নাম কি? তাহলে টিকোইক অ্যাসিড। এটা কি? ইট ইজ দ্য পলিমার অফ রিবিটল অর গ্লাইসেরল ফসফেট। জাস্ট নাম রাখেন, জাস্ট এটা জাস্ট মনে রাখার জন্য রাখেন। আমি পড়ার জন্য পড়ছিলাম তাই আপনি রাখেন, এটা দরকার নাই। আপনি এটা দিকে তাকান। ভাই এটার দিকে কেন তাকাবো? আমি জানি আপনারা অনেক জুনিয়র এখন। কেন জুনিয়র? বিকজ মাত্র আপনারা কেউ কেউ ফার্স্ট প্রফি দেন নাই, কারো এখন প্রফ দেওয়ার অনেকেই নাই। যারা দেন নাই তারা ছোট মানুষ, আর যারা অলরেডি সেকেন্ড প্রফ দিয়ে ফেলছেন, দিবেন, মানে সামনে তারা ফোর্থ ইয়ার উঠবেন, তারা তাদের জন্য নতুন, বিকজ তারাও খুব বেশি এগুলোর সঙ্গে পরিচিত না। আচ্ছা, তবুও ভাই একটা জিনিস তো বলতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি বা ইমিউনোজেনিসিটি। এটা ভাই কি একটু বুঝি ভাইয়া? হোয়াট ইজ অ্যান্টিজেনিসিটি অর ইমিউনোজেনিসিটি? এটা বোঝার ট্রাই করি। ধরেন আপনার বডিতে কোনো একটা জিনিস প্রবেশ করলো, আপনার কি মনে হয় যে কোনো কিছু যখন বডিতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়? আনসার না, কথা সত্য নয়, কথা ভুল। তাহলে ভাইয়া ভুল কেন? বডিতে আপনি কোনো কিছু প্রবেশ করালেই যে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা কখনো পসিবল না। কেন পসিবল না একটু বোঝার ট্রাই করি। আমরা অনেক সময় ইন্ট্রাভাস্কুলার ড্রাগ নিই, অনেক সময় আমরা ইন্ট্রাভাস মানে আইভি ড্রাগ নিই, আইভি সাবস্টেন্স নিই, অথবা আইভি ফ্লুইড নিই। তাহলে যদি এমন হইতো যে আপনার বডিতে বা আপনার ব্লাডে বাইরে থেকে কিছু ঢুকলেই সঙ্গে সঙ্গে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে আর অ্যাক্টিভেট হয়ে সে কিলা গুদা মারামারি শুরু করবে, ইটস নট পসিবল। বিকজ যদি পসিবল হইতো তাহলে প্রত্যেকটা মানুষ যখনই আইভি নিত তখনই ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হতো, তখনই তার অ্যানাফাইলেটিক শক হইতো, সে মারা যেত। বাট তা তো হয় না। তার অর্থ হচ্ছে আমার ব্লাডের মধ্যে কোনো কিছু ঢুকলে সে যদি ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হয়, তার কিছু ক্যারেক্টার থাকতে হবে, তার একটা স্পেসিফিসিটি থাকতে হবে। সেই স্পেসিফিসিটিকে আমরা বলি ইমিউনোজেনিসিটি অর অ্যান্টিজেনিসিটি। বিকজ নট এভরিথিং ইজ অ্যান্টিজেনিক, অ্যান্টিজেন ইজ নট এভরিথিং। কিছু স্পেসিফিসিটি আছে। কারা? স্পেসিফিক্যালি প্রোটিন সাবস্টেন্স। তার অর্থ হচ্ছে আপনি, আমরা বডিতে আইভি ড্রাগগুলো এমনভাবে তৈরি করি যাতে করে তারা ইমিউনোজেনিক না হয়। তার অর্থ হচ্ছে তারা বডিতে যাবে ঠিকই, কিন্তু আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে না, বরং তারা আপনাদের নিজের মতো কাজ করে যাবে। কিন্তু কিছু কিছু সাবস্টেন্স আছে যারা বডিতে ঢুকলে সঙ্গে সঙ্গে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। তার একটা স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে পেনিসিলিন। ভাইয়া তাহলে পেনিসিলিন আমরা আইভি দিব না? দেওয়া যাবে, বিকজ পেনিসিলিন সবার ক্ষেত্রে ইমিউনোজেনিসিটি করে না, বিকজ দেয়ার আর সাম জেনেটিক্যাল কম্পোনেন্ট হুইচ মডিফিকেশন দেয়ার ফাংশন। আপনার বডির ইমিউন সিস্টেম আর আমার বডির ইমিউন সিস্টেম সেম না, অবশ্যই আমাদের মধ্যে পার্থক্য আছে। তাহলে ধরেন আপনার বডিতে পেনিসিলিন দিলাম, আপনার কিচ্ছু হলো না, কিন্তু আমার বডিতে যখন আমি আইভি পেনিসিলিন দিলাম সঙ্গে সঙ্গে আমার হাইপার সেন্সিটিভ, আমরা বুঝবেন এখনো ইনশাআল্লাহ পড়াবো ভাইয়া, হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। এমন হইতে পারে আমি শকে মারা গেলাম, আমি এটাকে বলি অ্যানাফাইল্যাকটিক শক, মারা গেছি আমি। তাহলে বিষয়টা কি যে আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয় নাই, বাট আমার ক্ষেত্রে হয়েছে। তো এটা কিছু জেনেটিক্যাল কম্পোনেন্ট আছে যারা কন্ট্রোল করে। তো আমরা এত প্যাচে না যাই, জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করেন যে একটা বডি আপনার সেল, একটা জিনিস যখনই আপনার ব্লাডে ঢুকবে, ঢুকা মাত্রই সে আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে না। কেউ করবে, কেউ করবে না। যারা করে তাদেরকে আমরা বলি ইমিউনোজেনিক সাবস্টেন্স, অর দে আর কল্ড অ্যান্টিজেনিক সাবস্টেন্স, বিকজ দে অ্যাক্টিভেট আওয়ার ইমিউন সিস্টেম। ক্লিয়ার? এই যে টিকোইক অ্যাসিড আছে,
এটা হচ্ছে একটা অ্যান্টিজেনিক সাবস্টেন্স। মানে কি? মানে হচ্ছে যে কোন একটা ব্যাকটেরিয়া যদি টিকোইক অ্যাসিড থাকে এবং সে যদি আপনার ব্লাডে ঢুকতে পারে, আমরা বলি ব্যাকটেরিমিয়া। হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া? আমি জানি বুঝবেন না, এটা সিম্পলি বলি হোয়াট ইজ ব্যাকটেরিমিয়া। এমিয়া মানে ব্লাড, ইন দ্য ব্লাড, ব্যাকটেরিয়া ইন দ্য ব্লাড, বাট দে ডোন্ট প্রডিউস এনি সাইন সিম্পটম, ইজ কল্ড ব্যাকটেরিমিয়া। তার অর্থ হচ্ছে আপনার ব্লাডে ব্যাকটেরিয়া আসছে, but they don't produce any sign symptoms. This is called bacteremia. But now there are another word, it's called septicemia. What is septicemia? Bacteria আপনার ব্লাডে ঢুকছে, then they produce various and severe side symptoms. Now this is called not bacteremia, then this is called septicemia. ওকে, তাহলে যখনই আপনার ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়াগুলো আসবে এবং তার যদি টিকোইক অ্যাসিড থাকে, তখন সে কি করবে? আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেবে। সো উই কল দিস টিকোইক অ্যাসিড ইজ আ অ্যান্টিজেনিক সাবস্টেন্স ফর দ্য ব্যাকটেরিয়া, ফর দ্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বিকজ টিকোইক অ্যাসিড শুধু গ্রাম পজিটিভ থাকে, গ্রাম নেগেটিভ থাকে না। বুঝেছেন? ক্লাস করেন না কেন? ক্লাস না করলে আমার ভালো লাগে না। আমি নেক্সট ক্লাস নিব না, এবং আমি যা বলি ইংলিশে করি। আমি ক্লাস নিয়ে বলি ক্লাস 100টা নিব, আর ক্লাস যদি নিব না বলি সে নিব না। সো বিকজ 1100 মানুষের মধ্যে নিশ্চয়ই 700 মানুষের প্রবলেম থাকতে পারে না, ইচ্ছা করে ক্লাস করেনি, অথবা আপনাদের ভালো লাগে না, ভালো না লাগলে তো কিছু করে নেই, তাহলে ক্লাস করবেন না, স্বাভাবিক কথা। সেটা নিয়ে আমি বললাম না। যাওগা, তাহলে ইট ইজ অ্যান্টিজেনিক সাবস্টেন্স। এই টিকোইক অ্যাসিডে আরো একটা ফাংশন আছে, দে অ্যাক্ট অ্যাজ আ অ্যাডহেরেন্স মলিকুল। অ্যাডহেরেন্স কেন? বিকজ বুঝা ট্রাই করেন। ধরেন এটা একটা গাট ওয়াল, একটু বুঝে ভাইয়া আপনাদেরকে। This is the gut wall and this is the bacteria. সে পাস করতেছে। আপনার কি মনে হয় একটা ব্যাকটেরিয়া গাট ওয়ালে লুমেন দিয়ে পাস করলে সে কি অ্যাটাক করে ফেলবে? তা কিন্তু না। বিকজ যদি সে গাট ওয়ালকে অ্যাটাক করতে চায়, গাট ওয়ালের সেলকে ডিসফাংশনাল করতে চায়, অ্যাটাক করতে চায়, ইনফ্ল্যামেশন করতে চায়, তাহলে সবার প্রথমে তার একটা শর্ত হতে হবে। সেই শর্তটা হচ্ছে তাকে, মানে ব্যাকটেরিয়াটাকে গাট ওয়ালের সঙ্গে ফিক্স হতে হবে, যুক্ত থাকতে হবে। বিকজ আপনি একটা, আমি আগে দিন বলেছিলাম যে একটা মানুষকে ঘুষি মারতে চান, আপনি যদি বলে তুমি ঘুষি মারবো হু হু হু, সে কি বলে মরে যাচ্ছে না, আপনাকে তার গালে আগে ঘুষিটা মারতে হবে, মানে আপনার তার গাল আর আপনার হাত কন্টাক্ট আসতে হবে। ইট ইজ দ্য ওয়ান স্পেসিফিকেশন ফর দ্য ব্যাকটেরিয়া ফর দেয়ার ভিরুলেন্স। এটাকে আমরা বলি ভিরুলেন্স ফ্যাক্টর। তাহলে একটা ব্যাকটেরিয়া যদি গাট ওয়ালে অ্যাটাক করতে চায়, সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাট ওয়ালকে ধরতে হবে। তো গাট ওয়ালকে যে ধরতে হবে, এই ধরার জন্য তার কিছু সাবস্টেন্স লাগে। এটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ ভিরুলেন্স ফ্যাক্টর। এই টিকোইক অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিরুলেন্স ফ্যাক্টর, বিকজ দে আর অ্যাডহেরেন্স মলিকুল। অ্যাডহেরেন্স মলিকুল মানে যারা অ্যাডহেশন করে, যারা কোনো কিছুকে কারোর সঙ্গে আটকায় রাখতে সাহায্য করে, অ্যাজ আ গাম। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাডহেরেন্স মলিকুল। ওকে, আচ্ছা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ পড়াবো, নো টেনশন করার কিছু নাই। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ কালচার মিডিয়া এভরিথিং পড়াবো, ঠান্ডা আস্তে আস্তে ওয়েট করে। আমাদের তাড়াহুড়ো কিছু না, আমাদের তো পরীক্ষা মানে ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ, আমরা তো থার্ড প্রফে পড়তেছি, যাক টাইম আছে, বাট পড়ে ফেলেন বিকজ আপনাদের সামনে প্রফের টাইম ন্যারো, টাইম নেই। স্পেশালি যারা থার্ড প্রফ দিবেন তাদের কিন্তু টাইম খুবই কম, 6 মান্থ পাবেন হাইস্ট। 6 মান্থে মেডিকেল সায়েন্সের সবচেয়ে হিউজ সাবজেক্ট মাইক্রোবায়োলজি, pathology and the pharmacology. This is the 3 major subject for the MBBS student, not MBBS, as a medical student, because যে এই তিনটা পারে সেই সব পারে, ঠিক না? কারণ এগুলোই তো আপনার সবকিছু, সার্জারি বলেন, গাইনি বলেন, মেডিসিন বলেন, সবকিছু দেখলাম। যাওগা, পড়ে ফেলেন, টাইম লস করেন না, 6টা মাস আছে, ভালো করে পড়েন, পরীক্ষার সময় গ্যাপ রাখেন, অবশ্যই টাইম ইজ ওকে। দেন নাও দিস ইজ অ্যাক্ট অ্যাজ আ অ্যাডহেরেন্স মলিকুল। আর কি করে? অ্যাক্টিভ করে ম্যাক্রোফেজ, আমি একটু বলেছিলাম অ্যান্টিজেনিক সাবস্টেন্স, এবং ম্যাক্রোফেজকে কি করে? প্রডিউস করতে সাহায্য করে। কি প্রডিউস করে? ইন্টারলিউকিন 1 এবং টিউমার নেক্রোটিক ফ্যাক্টর। ভাই এগুলো কি? এগুলোকে আমরা বলি সাইটোকাইন। এটা হচ্ছে সাইটোকাইন, লিউকোকাইন পড়ে পড়াবো যদি ইমিউনিটি পড়ে, যাও হোয়াটএভার। তাহলে আমরা বুঝে গেছি মোটামুটি যে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে অ্যাটলিস্ট। এবার আসেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ভাই এটা কি এত কঠিন জিনিস? বুঝতেছি না, না বুঝে কিছু নাই, আমরা আস্তে আস্তে যাই, বুঝবো ইনশাআল্লাহ। দেখেন, this is the structure of the gram negative bacteria, gram negative cell wall bacteria cell wall। তো ভাইয়া একটু ভালোভাবে তাকান সবার প্রথমে। so this is the gram negative bacteria
and this is the inner cell membrane. Why call inner? ভাই inner কেন? আগেটা তো inner বলেন না, আগে তো বল cell membrane, এখন কেন বললেন? Because gram negative bacteria has 2 cell membrane, not 1. There are one inner cell membrane, another one is outer cell membrane. এবং আপনি যদি খেয়াল করে দেখেন অলরেডি আপনি বুঝে গেছেন যে this is the inner cell membrane and this is the outer cell membrane. তাহলে ব্যাকটেরিয়া সেল ওয়াল, if it is the gram negative bacteria, what is gram negative? পরে আসছে আমরা gram negative কাকে বলে, gram positive কাকে বলে। If it is a gram negative bacteria, they have 2 cell membrane, one is inner and other is outer. ব্যাকটেরিমিয়া মানে যে ব্যাকটেরিয়া আপনার ব্লাডে আছে কিন্তু কোনো সাইন সিম্পটম প্রোডাকশন করতেছে না, দিস ইজ কল্ড ব্যাকটেরিমিয়া। আমরা বলি ভাইরাল লোড বা ব্যাকটেরিয়াল লোড স্লো, অল্প। অ্যানাদার ওয়ান ইজ সেপ্টিসেমিয়া, যে ব্যাকটেরিয়া আপনার সেলে প্রবেশ করেছে, ব্লাডে প্রবেশ করেছে and they produce sign symptom. Okay, this is called septicemia. Then another word is sepsis. হ্যাঁ, another word is inflammatory response syndrome. Everything পড়াবো আমরা আস্তে আস্তে যাই। ওকে, আমরা এখন অনেক ইনিশিয়াল, একদম ইনিশিয়ালে আছি, আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? Okay, now this is the cell wall of the gram negative bacteria and there are 2 cell membrane, one is inner and outer is and other is outer. এখন একটু খেয়াল করুন। হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল মেমব্রেন কি? নো নো নো, সেল মেমব্রেন ঠিক না, সেল মেমব্রেন মাল্টিপল। আমরা কি এখানে মোটা দেখতেছি? না, মোটা চিকন না, এখানে মাল্টিপল মানে বেশি। আগে ছিল একটা সেল মেমব্রেন, এখানে হচ্ছে 2টা সেল মেমব্রেন, একটা এই একটা এই একটা, 2টা, দেয়ার 2 সেল মেমব্রেন। ওকে, নট ঠিক থিং, এখানে বোঝাচ্ছি আমরা নাম্বার। ওকে, যেটা ইনার ছিল সেটা আগের মতো, সেটা কোনো পার্থক্য নাই, লিপিড বাইলেয়ার, বাট আউটার একটু ডিফারেন্ট। বিকজ কেন ভাই ডিফারেন্ট একটু দেখি তো। দেখেন আউটার যে সেল মেমব্রেন দেখা যাচ্ছে, দেখেন তো এই আউটার সেল মেমব্রেনও কিন্তু লিপিড বাইলেয়ার, মানে 2টা লেয়ার, এই একটা লেয়ার একটা লেয়ার। ইট ইজ দ্য আউটার মেমব্রেনের ইনার লেয়ার এন্ড দিস ইজ দ্য আউটার মেমব্রেনের আউটার লেয়ার। কথাগুলো বোঝা ট্রাই করি। দিস ইজ দ্য ইনার সেল মেমব্রেন, দিস ইজ দ্য আউটার সেল মেমব্রেন, এবং আমরা জানি দিস ইজ দ্য বাইলেয়ার স্ট্রাকচার, দিস ইজ অলসো আ বাইলেয়ার স্ট্রাকচার। এটা হচ্ছে বাইলেয়ারের ইনার স্ট্রাকচার, এটা হচ্ছে বাইলেয়ারের আউটার স্ট্রাকচার। সো দিস ইজ কল্ড ইনার লেয়ার অফ দ্য আউটার সেল মেমব্রেন and this layer is called outer layer of the outer cell membrane. Clear? Interesting na? Okay. Okay, আচ্ছা এখন খেয়াল দেন, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, বিকজ ইট ইজ দ্য সেম অ্যাজ ইনার, এটা কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেম কোথায় ভাইয়া? প্রবলেমটা হচ্ছে আউটার লেয়ার অফ দ্য আউটার সেল মেমব্রেন, দেয়ার ইজ দ্য প্রবলেম। কেন প্রবলেম ভাইয়া? বিকজ আপনি দেখেন দেখতে কি ওই নিচের গুলোর মতো লাগতেছে না? যদি নাই লাগে তাহলে একটু ডান দিকে তাকান সবাই, এই যে ডান দিকে তাকাই ভাইয়া, দেখাচ্ছি বুম মাল্টিপ্লিকেশন করলাম আমি, একটা স্ট্রাকচার দেখাচ্ছি। দেখেন এখানে কি কি আছে, এখানে 2টা 4 কোণা বক্স আছে, এই বক্সগুলো হচ্ছে সুগার। সো নাও উই কল ডাইস্যাকারাইড মলিকুল, সুগার, ওয়ান সুগার এন্ড অ্যানাদার সুগার, সো দিস ইজ কল ডাইস্যাকারাইড, 2 সুগার। এবং দেখেন নিচে কি আছে এবং তার দুই পাশে কি আছে, দেখেন তো এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, সো দেয়ার আর 2 ফসফেট, উই কল ডাইফসফেট। সো তাহলে পুরো জিনিসটাকে আমরা কি বলতে পারবো? এই জিনিসটাকে disaccharide diphosphate molecule, and then there are some fatty acid chain. হ্যাঁ, তাহলে আমরা কি কি পাচ্ছি? disaccharide diphosphate with fatty acid chain, পুরো স্ট্রাকচারকে একসঙ্গে বলি লিপিডে। ওকে, সো দিস ইজ কল লিপিডে। তাহলে disaccharide diphosphate with fatty acid chain is called lipid A. Okay, and now this is the another zigzag portion. This zigzag portion is a core carbohydrate and another feathery type portion which is called polysaccharide. There are multiple sugar molecule on the top of the key, on the top of the lipid A, and whole structure is called lipo because they are a lipid portion, poly because there are multiple,
saccharide because they are sugar. So this portion is called lipopolysaccharide, and which is also called সবাই শুনছেন endotoxin of the gram negative bacteria, because endotoxin is an integral structure of the gram negative bacteria. It is not a toxin, it is an endotoxin because it is the integral part of the gram negative bacteria. Clear? Okay. ওকে, সো আমরা বুঝে ফেলেছি। এখন একটু খেয়াল করে দেখেন তো, তাহলে ভাইয়া বলেন তো একটা সাবস্টেন্স যদি গ্রাম পজিটিভ ঢুকতে চায় অথবা গ্রাম নেগেটিভ ঢুকতে চায়, কোথায় ঢুকা টাফ? ভাইয়া গ্রাম পজিটিভে। কেন ভাই? গ্রাম পজিটিভ তো মোটা সেল ওয়াল ছিল, এই জন্য আনসার বুয়া হয় নাই। আনসার কি? গ্রাম নেগেটিভ। কেন? কারণ গ্রাম পজিটিভের সেল ওয়াল মোটা ছিল, বাট দিস ইজ আ ইন্টিগ্রাল স্ট্রাকচার। নো, দিস ইজ আ পোরা স্ট্রাকচার। মাল্টিপল ফুটা ফাটা যে কোনো কিছু ঢুকতে পারে, বের হয়ে যেতে পারে। বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাজ টু সেল মেমব্রেন, এবং আমরা বলেছিলাম সেল মেমব্রেন ইজ ইন্টিগ্রাল স্ট্রাকচার। এখন নাও কয়টা? দুইটা। সো দুইটা স্ট্রাকচার কি করবে? অবশ্যই অনেক বেশি প্রোটেকশন দিবে, অনেক বেশি ইনহিবিট করবে সাবস্টেন্সকে প্রবেশ করতে ক্ষেত্রে, ঠিক না? এই জন্য গ্রাম নেগেটিভ হ্যাজ মোর প্রোটেকশন দ্যান গ্রাম নেগেটিভ হ্যাজ মোর প্রোটেকশন দ্যান গ্রাম পজিটিভ। এবং আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কি, এটা তো সেল ওয়াল কম, তাহলে এটা বাস্ট করবে না? না, বিকজ দেয়ার আর টু সেল মেমব্রেন, আউটার এন্ড ইনার। সো এটা অনেক বেশি টাফ। তাহলে কোনো কিছু কিভাবে ঢুকে? এই যে দেখেন কতগুলা ফুট, কতগুলা পোরিন, এটাকে বলি পোরিন। কি বলি এগুলোকে? পোরিন। কতগুলা পোরিন দেখা যাচ্ছে, দেখছেন পোরিনগুলোকে? কোনো কিছু এই পোরিন দিয়ে ঢুকে। প্রথম দিকে যখন পেনিসিলিন আবিষ্কার করা হলো, তার নাম হচ্ছে পেনিসিলিন জি। দেখা গেল এই পেনিসিলিনটা শুধুমাত্র গ্রাম পজিটিভে কাজ করে, গ্রাম নেগেটিভে কাজ করে না। কেন? বিকজ ইট ইজ আ মোটকা পেনিসিলিন। আর মোটকা পেনিসিলিনকে যখন আমি গ্রাম নেগেটিভে খেতে দিলাম, সে কি এখান দিয়ে ক্রস করতে পারবে? বিকজ ইট ইজ এ ছোট্ট একটা লুমেন, এখানে কিভাবে যাবে? তখন বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে কি করব, যেহেতু পেনিসিলিন যে কাজ করতেছে না, তাহলে কি করব? তাহলে নতুন পেনিসিলিন নিয়ে আসলো, তাকে আমরা বলি এক্সটেন্ডেড স্পেকট্রাম অফ দ্য পেনিসিলিন। পরে আসছে সেটা। ওকে, so now তাহলে আমরা কি বলবো? there are two structure, lipid and the outer polysaccharide portion. মজার কথা হচ্ছে পৃথিবীতে যত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে পৃথিবীতে, মানে ওয়ার্ল্ড ছাড়া যত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে সবার জন্য লিপিড এ সেম। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে কি বললাম আমি পুরোটাকে একবার বলেছিলাম এন্ডোটক্সিন। মজার কথা হচ্ছে কি, এখানে টক্সিন পার্ট কোনটা জানেন? এই লিপিড এ। লিপিড এ হচ্ছে টক্সিন পার্ট। তাহলে পলিস্যাকারাইডটা কি? ইট ইজ নট টক্সিন পার্ট, ইট ইজ নট টক্সিক। তাহলে ওটা কি? ইমিউনোজেনিক। তারা তো কি? তারা তো হচ্ছে যদি আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতে হয়, কি করবে? লিপিডে নাকি পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড। কিন্তু কে আপনার বডিতে রোগ তৈরি করবে? লিপিডে নাকি পলিস্যাকারাইড? লিপিডে। তাহলে লিপিডে টক্সিক, পলিস্যাকারাইড নট টক্সিক। লিপিডে নট ইমিউনোজেনিক, পলিস্যাকারাইড ইমিউনোজেনিক। এবং আমরা কি বলি এটাকে? একটা স্পেসিফিক আছে, এটা বলি সোমাটিক ও অ্যান্টিজেন। আমরা সেটা সালমোনেলা ক্ষেত্রে দেখি, সালমোনেলা, সিগেলা। ওকে, পৃথিবীতে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে যার এন্ডোটক্সিন আছে, দিস ইজ কল্ড লিস্টেরিয়া মনোসাইটোজিনেস। ওকে, দরকার নেই। আদানি ফেলছে, বাহ, আদানি শেষ করে ফেলছে, বাহ 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 বাহ। ওকে, আমাদের গ্রাম স্ট্রাকচার অফ দ্য সেল ওয়াল। ওকে, নাও নেক্সট ক্লাস আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড দ্য এন্ডোটক্সিন এন্ড এক্সোটক্সিন পড়বো ইনশাআল্লাহ। এন্ড নাও দেন আমরা ইনশাআল্লাহ ব্যাকটেরিয়া ঢুকে যাব। কে বুঝেন না বলেন 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 বলেন। বলেন বলেন, কে বুঝেন নাই বলেন। কি বুঝেন না? লিপিড এবং স্ট্রাকচার তো বুঝছেন। লিপিড এ মানে একটা এন্ডোটক্সিনের দুটো স্ট্রাকচার, লিপিড এ আর উপর হচ্ছে কার্বোহাইড্রেট এন্ড পলিস্যাকারাইড। এই লিপিড এটা হচ্ছে টক্সিক পার্ট, বিকজ হোল স্ট্রাকচার ইজ কল্ড এন্ডোটক্সিন। তাহলে মানে এখানে টক্সিসিটি আছে, কি করে? লিপিডে। আর উপরে যে ফেদার টাইপ আছে পলিস্যাকারাইড, এটা কিন্তু টক্সিসিটি করে না, মানে কোনো রোগ তৈরি করে না। কি করে? ইমিউনোজেনিসিটি করে, মানে আপনার ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে।
হ্যাঁ, এবং এটা অনুযায়ী আমরা কি করি বিভিন্ন ধরনের টক্সয়েড ফর্মেশন করি, অ্যান্টিটক্সিন যে ড্রাগগুলো আর কি। ওকে, তার মধ্যে একটা এক্সাম্পল দিলাম ছিল সোমাটিক ও অ্যান্টিজেন বলি আমরা, এটা সালমোনেলা সিগুলা ক্ষেত্রে ওখানে ধরে। হ্যাঁ, গ্রাম নেক্সট ক্লাসে পড়াবো, গ্রাম স্টেনিং, গ্রাম পজিটিভিটি পড়াবো ইনশাআল্লাহ। গ্রাম স্টেনিং, অ্যালবার্ট স্টেনিং সব পড়াবো, টাইম দেন, টাইম দিবে। সালমোনেলার যে মানে আমরা বলি না যে বিভিন্ন স্ট্রেইন আছে, এরকম সালমোনেলার অনেকগুলো স্ট্রেইন আছে। এই স্ট্রেইনটাকে আমরা বলি সোমাটিক ও, মানে ওর যে পলিস্যাকারাইড পোরশনটা আছে এটাকে আমরা বলি সোমাটিক ও অ্যান্টিজেন। তো এদের আবার স্ট্রেইন আছে, কেউ সোমাটিক ও 159, কেউ সোমাটিক ও 139, এরকম বিভিন্ন স্ট্রেইন আছে। তাহলে স্ট্রেইন থেকে বোঝা যায় মানে এটা ডিফারেন্ট, বিকজ লিপিড এ তো সেম। হ্যাঁ, ধরো এটা শ্রীগেলা এ, এটা শ্রীগেলা বি, কথার কথা, এটা শ্রীগেলা এ শ্রীগেলা বি, এদের দুইজনেরই কি আছে লিপিডে, বাট দুইটা সেম। আপনি কখনো লিপিড কি পার্থক্য করতে পারবেন না, ওকে লিপিড ওকে শ্রীগেলাই নাকি শ্রীগেলা বি বলতে পারবেন না, বাট দে হ্যাভ পলিজেনিক স্ট্রাকচার, পলিস্যাকারাইড। ওয়ান পলিস্যাকারাইড ইজ কল্ড সোমাটিক ও 139, জাস্ট এক্সাম্পল, আমি জানি না। অ্যানাদার ইজ কল্ড সোমাটিক ও 356। তাহলে আপনি কি বলতে পারবেন যে ও যে এ, এটা কিভাবে বুঝবেন? লিপিডে না, কি দিয়ে? পলিস্যাকারাইড দিয়ে, বিকজ পলিস্যাকারাইড হ্যাজ ডিফারেন্ট নেম। ওর পলিস্যাকারাইড আর বি এর পলিস্যাকারাইড সেম না, ডিফারেন্ট। যেহেতু ডিফারেন্ট, এই জন্য ডিফারেন্ট কি করে, ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। এই জন্য ওদের স্ট্রেন আছে, এদেরকে আমরা স্ট্রেন বলি। ক্লিয়ার? বুঝেছি? আমি আজকে বলতেছি নেক্সট ক্লাস থেকে যদি কেউ ক্লাস না করে তাহলে শুধু ক্লাসই হবে, কোনো রেকর্ড প্রোভাইড করা হবে না, কোনো লাইভও রাখা হবে না। আজকে আমি রাখবো বিকজ যেহেতু আমি ওয়ার্নিং দিই, বিকজ এত কম স্টুডেন্ট ক্লাস করলে আমি লাইভ ক্লাস করাবো না। তাহলে আমি রেকর্ডগুলো একদিন দিব 3 ঘন্টার জন্য, এবার দেখলে দেখেন, না দিলে নাই। আমার তো কাজ আছে, কেন পড়াচ্ছি? সো আপনারা ক্লাস না করলে তো হবে না, ক্লাস করতে হবে মাস্ট। অ্যাটলিস্ট একটা মিনিমাম স্ট্রাকচার ক্লাস করেন। 1100-1200 স্টুডেন্টের মধ্যে যদি 300 স্টুডেন্ট ক্লাস করতে, 400 স্টুডেন্ট ক্লাস করতে না পারে তাহলে কি হবে? ওকে, এটা রেকর্ডটা আমি মেন গ্রুপে দিচ্ছি আজকেটা, বিকজ অনেক স্টুডেন্ট আজকে ক্লাস করতে পারে নাই, যাতে আমি এখানে অ্যাড করি নাই, তার জন্য শুধুমাত্র এই আজকে ক্লাসটা সেকেন্ড মানে মেন গ্রুপে থাকবে আজকে 8 ঘন্টার জন্য, এটা লাস্ট। এরপর থেকে আমি আর রেকর্ড দিব না যদি ক্লাস না করে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।